পাবলিক প্লেসে বাতাস দূষিত করছেন, লজ্জা করছে না? এহেন প্রশ্নে থতমত খেল রুদ্র। চোখ মুখ যথাসাধ্য কঠিন করে তাকালো তটিনীর দিকে। রুদ্রের কঠিন চাহনি দেখে তেমন ভাবাবেগ হলো না তটিনীর। নির্লিপ্ত ভাব নিয়ে পড়ল, চিল্লিয়ে বলবো? সবাইকে শোনাবো নাকি রুদ্র ভাই? রুদ্র দাঁতে দাঁত চেপে পড়ল, কি চাই তোর? তুমি যেখানে ট্যুরে যাবে সেখানে আমাকেও নিয়ে যেতে হবে। তটিনীর আবদারে রুদ্র চোখ মুখ কুঁচকে বলল। ট্যুরে শুধু আমরা বন্ধুরা যাব, তুই গিয়ে কি করবি? মানল না তটিনী, বলল, মেয়ে বন্ধু যাবে না? মেয়ে ছেলে সব। তটিনী হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে বলল। তাহলে চলবে, আমি যাব। রুদ্র হনহন করে তটিনী ক্লাস সেন্টার থেকে বের হয়ে গেল। তটিনী মুখ চেপে হেসে ক্লাসে ঢুকে পড়ল। ঘটনা হলো, রুদ্র তটিনীকে কোচিংয়ে ভর্তি করতে এসেছিল। কোচিং সেন্টারে রুদ্রের পরিচিত স্যার থাকায় সে নিজে এসেছে ঐশানীর কথাই তটিনীকে ভর্তি করতে। কিন্তু মতলববাজ তটিনী ফাঁদে ফেলল রুদ্রকে। রুদ্র হলো তটিনীর বড় বাবার ছেলে। রুদ্রের বাবা চাচা দুইজন, তাহসিন ইরফান ও তাহের ইরফাত। তাহসিন ইরফানের দুই ছেলে রুদ্র ইরফান ও রাজ ইরফান। তাহের ইরফাতের এক ছেলে ও এক মেয়ে, তটিনী ইরফাত ঐশী ও তুরফান ইরফাত ঐক। রাগে গজগজ করতে করতে সিঁড়িতে উঠছে রুদ্র। রান্নাঘর থেকে খুন্তি হাতে বের হলেন রোবা নাহার, সম্পর্কে রুদ্রের মা। ছেলেকে এভাবে সিঁড়ি পেরিয়ে যেতে দেখে রোবা নাহার আশ্চর্য হলেন, গলা উঁচু করে বললেন, কি হয়েছে রোদু, এভাবে সিঁড়ি দিয়ে উঠছিস কেন? রুদ্রের রাগ তখন আকাশ ছুঁয়েছে। রোবা নাহারের কথা কানে যেতেই যতটুকু উপরে উঠেছিল ততটুকু নেমে গেল। রোবা নাহারের সামনে দাঁড়িয়ে পড়ল। নাও, নেমে গেলাম, আর উঠছি না সিঁড়ি দিয়ে, লাফিয়েও না, শব্দ করেও না। রুদ্র হনহন করে নিচতলার সেন্টার রুমে ঢুকে গেল। রোবা নাহার হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। তখনই রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন ঈশানী। রোবা নাহারকে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কাঁধে হাত রেখে ডাকলেন, কি হয়েছে আপা? রুদ্রের গলা শুনলাম, কিছু নিয়ে রেগে গেছে নাকি? রোবা নাহার কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে বলেন, আমি কি এই সংসারের কাছের বেটি? ভাবো, সব কিছু রাগ আমার উপরে ছাড়ে, ছেলেও এখন বাপের পথ ধরেছে। থাকবো না এই সংসারে, তোরা বাপ ছেলেই থাক। আমি বলে এতদিন সংসার করছি, অন্য কেউ হলে কবে সব ফেলে চলে যেত। রোবা নাহার নাকের জল চোখের জল এক করতে লাগলেন। ঈশানী থতমত মুখশ্রী নিয়ে সেন্টার রুমে প্রবেশ করল। রুদ্র তখন মাথায় হাত দিয়ে বসে আছে চেয়ারে। মায়ের সব কথা তার কানে এসেছে, সেটা মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছে। ঈশানী চুলের ভাঁজে হাত রেখে বললেন, কি হয়েছে রুদ্র বাবা, কি নিয়ে রেগে আছো? রুদ্র নাক ডুবিয়ে পড়ল। কিছু না চাচি। ঈশানী রুদ্রের মুখ উপরে তুললেন, স্নেহময় কণ্ঠে বললেন, চাচি আমাকে বলা যায় না রোদু? রুদ্র চোখ মুখ লাল করে পড়ল। তোমার মেয়ে আমাকে অপমান করেছে চাচি আম্মা। ঈশানী অবাক হয়ে বললেন। তটিনি? কেন? রুদ্র ফুসফুস করে পড়ল, ঐশীকে আমি তোমার কথাতে কোচিং সেন্টারে নিয়ে গেছি, ভর্তি করিয়ে বের হয়ে আসব, ঠিক তখনই ও আমাকে অপমান করে। কি বলে অপমান করে? রুদ্র কিছু বলতে গিয়েও থেমে গেল, চোখ নিচের দিকে নিয়ে পড়ল। কিছু না চাচি, বাদ দাও, আমি মায়ের উপর রাগ ঝেড়েছি, মা নিশ্চয়ই কষ্ট পেয়েছে। ঈশানী দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ যাও, তাকে গিয়ে সরি বলো। আজ তটিনি আসুক, তোমাকে অপমান করার শাস্তি ও পাবে। রুদ্র স্টোর রুম থেকে বের হয়ে গেল। রোবা নাহার সোফায় মাথা হেলিয়ে বসে আছেন। রুদ্র মায়ের পাশে এসে জড়িয়ে ধরল। রোবা নাহার স্বভাবতই আবেগী একজন মানুষ। সন্তানদের যেমন ভালোবাসেন, তেমনি সন্তানদের কোনো ব্যবহারে কষ্ট পেলে অভিমান করেন ভীষণ। রুদ্র মায়ের কপালে চুমু খেয়ে বলল, আমি অনেক অনেক সরি মা, প্লিজ অভিমান করে থেকো না, তোমার রুদু অনেক অনেক সরি। রোবা নাহার নাক টেনে বলেন, কীরকম সরি? রুদ্র হেসে বলল, কানে ধরে উঠবস করার মতো সরি। তুমি যদি চাও আমি কানে ধরে উঠবস করি। রোবা নাহার হেসে ফেললেন। রুদ্র মন খারাপ করে বলল, আমি অনেক খারাপ তাই না মা? তোমাকে অনেক জ্বালাই, অনেক কষ্ট দেই, তুমি বলেই হয়তো মেনে নাও। রোবা নাহার ছেলের চুলের ভাঁজে হাত বুলিয়ে দিয়ে বললেন। পাগল ছেলে আমার, স্যার রান্না করতে হবে। তখনই ঈশানী ট্রেতে করে কফি ও বিস্কুট নিয়ে আসলো। সব কিছু ঠিকঠাক করে রেখে বললেন,
মা ছেলে আপাতত এগুলো খান, রান্নাঘর আমি সামলে নিচ্ছি। ঈশানী চলে যেতেই রুদ্র রোবা নাহারের দিকে তাকিয়ে বলল, তোমার মেয়ের কপালে আজ শনি আছে মা। রাগের মাথায় তো বিচার দিয়ে ফেলেছি, তুমি প্লিজ বাঁচিয়ে নিও। চাচি আজ ছাড়বে না ওকে। রোবা নাহার অবাক হয়ে বললেন। কেন, কি হয়েছে আমার মেয়ের? রুদ্র নাকমুখ কোচকে বলল, তোমার মেয়ে আজ আমাকে মারাত্মক অপমান করেছে, সেজন্য আমার মুড খারাপ ছিল। চাচিকে সব বলে দিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে বলা ঠিক হয়নি। রোবা নাহার ছেলের দিকে কটমট করে তাকিয়ে বললেন, তুমি নিশ্চয় কিছু করেছো যার জন্য আমার মেয়ে তোমাকে অপমান করেছে। কি করেছো তুমি রোদু? রুদ্র অসহায় চোখে তাকিয়ে বলল, তুমি তো বিশ্বাস করবে না আমার কথা, তাই ও বাসায় আসলে জিজ্ঞেস করো কি বলছে আমারে। যতই হোক তোমার সত্যের রানীর মতো মেয়ে তো কখনো মিথ্যা বলে না। রোবা নাহার কফিতে চুমুক দিয়ে বললেন, যাই করুক, আমার মেয়ে কখনো মিথ্যা বলবে না। 10টা না 5টা না, 3 ভাইয়ের একটা মাত্র বোন। আগলে রাখবি, তা না 3টাই ওর পিছনে লাগিস। কেন রে, তোদের কি কোনো খেয়ে কাজ নেই? রুদ্র গরম কফিতে চুমুক দিয়ে ঠোঁট পুড়িয়ে ফেলল। মেকি হেসে বলল, হ্যাঁ, আমি তো ওর পেছনে লাগি। তোমার ছেলে তো বসে থাকে তাই না মা? রোবা নাহার গম্ভীর হলেন, ভেবে বললেন, রাজার ও না হয় সমবয়সী, সেজন্য লেগে যায়। তুমি তো বড় ভাইয়ের মতন রোদু। রুদ্র সবে গরম কফি মুখে নিয়েছে, মায়ের কথায় কাশি উঠে গেল তার। কাশতে কাশতে রুদ্র এবার সত্যিই বায়ু দূষণ করে ফেলল। ঠিক তখনই দরজা ঠেলে বাড়িতে ঢুকলো তটিনী। রুদ্র ভাইয়ের এহেন বায়ু দূষণে চোখ বড় বড় হলো তার। রুদ্র অসহায় চোখে তটিনীর দিকে তাকিয়ে রইল। তার ইচ্ছে করলো মরে যেতে। মায়ের সামনে এভাবে মান সম্মান যাওয়ার বাকি ছিল? রোবানাহার নাক চেপে ধরে বললেন, ব্যাপার না, এরকম কত কি করেছিস ছোটবেলায়। রুদ্র লজ্জে মাথা তুলে তাকাতে পারল না। তটিনী এগিয়ে এসে রোবা নাহারের আরেক পাশে বসলো। বিচার দেওয়ার ভঙ্গিতে বলল, কোচিংয়ের রুদ্র ভাই একই কাণ্ড করেছেন, সেজন্য আমি তাকে বলেছি পাবলিক প্লেসে বায়ু দূষণ করছেন কেন। সেটার জন্য তিনি রাগ করে চলে আসলেন। শুধু তাই নয়, বাড়িতে এসে মেবি মাকে বিচারও দিয়ে দিয়েছে। এখন মা আমার পিঠের ছাল তুলবে। বড় মা, তোমার ছেলের দোষ আর দোষী হলাম আমি, এসব কি মানা যায়? রোবা নাহার ছেলের দিকে কটমট করে তাকিয়ে বলেন, তুমি এসবের জন্য রেগেছিলে রোদু? কোথায় ঈশানী, আসো দেখি কেমন করে মারো আমার মেয়েকে তুমি। এত বড় সাহস তোমাদের! একজন বিচার দিচ্ছে তো আরেকজন মারতে চাইছো? বলি আমি কি মরে গেছি? তটিনী বাঁকে হেসে রোবা নাহারকে জড়িয়ে ধরল, আহ্লাদ করে বলল, আমার বড় মা কত ভালো। খুন্তি হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হলেন ঈশানী। মাকে দেখতে পেয়ে তটিনী রোবা নাহারকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ঈশানী ধেয়ে এসে খুন্তি ছুঁড়ে মারলেন। রুদ্র সেটা হাত দিয়ে ধরে নিল। ঈশানীর আগে গজগজ করতে করতে তটিনী চুলের মুঠি ধরতে চাইলেন। এবার গর্জে উঠলেন রোবা নাহার। তটিনীকে আগলে নিয়ে বললেন, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে মারতে চাও? ঈশানী দমে গেল, কিন্তু মুখ বন্ধ করলেন না। ফুসফুস করে বললেন, ওকে জিজ্ঞেস করুন আপা, আধা ঘন্টাও তো হয়নি রুদ্র কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়ে এসেছে। ও এত তাড়াতাড়ি বাসায় চলে এলো কেন? রোবা নাহার প্রশ্নবোধক চাহনি নিয়ে তটিনীর দিকে তাকালেন। এবার রুদ্র নিজেও ভাবনায় পড়ে গেল। তটিনীর দিকে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি চলে এলে কেন ঐশী? তটিনী নিজের দুবেনি নাড়াতে নাড়াতে বলল, আমি তো ক্লাসে গিয়েছিলাম রুদ্র ভাই, কিন্তু তটিনী মন খারাপ করে বলল, কিন্তু স্যার না হঠাৎ পেট খারাপ করে, সেজন্য আমাদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়। রুদ্র ঈশানীর দিকে তাকিয়ে বলল। বাদ দাও চাচি আম্মা। ঈশানী খুন্তি নিয়ে রান্নাঘরে চলে গেলেন। রোবা নাহার ছেলের দিকে কটমট করে তাকিয়ে বলেন, তুমি শুধু শুধু আমার মেয়ের নামে বিচার দিলে, দেখলে তো কত ভালো ও। রুদ্র কথা না বলে হনহন করে সিঁড়িতে উপরে উঠে গেল। তটিনী মুখ বাঁকিয়ে তার বড় মাকে বলল, দেখেছো তোমার ছেলের কাজ, সব সময় মুখটাকে বাঁকা করে রাখে। জন্মের পর মধু খাওয়াতে পারোনি? রোবা নাহার মুখ টিপে হেসে বলেন, বাবার মতন হয়েছে তো, দেখছি না তোমার বড় বাবা ঝগড়া লাগলে এরকম করে। তটিনী যেন এক আকাশসম আফসোস হলো। সে কাঁদো কাঁদো মুখ করে বলল, তোমার মতো কেন হলো না বড় মা? রোবা নাহার মন খারাপ করে বললেন,
রাস্তা তো আমার মতোই হয়েছে, মাছ দিয়ে রুদ্র বাপের সব পেয়ে বসেছে। কি করব বল, সবাই আল্লাহর ইচ্ছা। তন্মধ্যে রান্নাঘর থেকে হাঁক চালেন ঈশানী। তুই ফ্রেশ হতে যাচ্ছিস না কেন? আমি কি আবার আসবো? তটিনী দ্বিগুণ মন খারাপ চেহারায় ফুটিয়ে বলল। দেখেছো বড় মা, মা আমাকে সবসময়ই ধমকে কথা বলে, শুধু একটু আদর করে বললে কি হতো বলো? কই, তুমি তো কখনো আমাকে ধমকাও না। রোবানাহার তটিনীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। হ্যাঁ, মন খারাপ করে না। তোর এক মা ধমকালে আরেক মা আদর করবে। এখন গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। তটিনী অবুঝ বাচ্চাদের মতো রিয়াকশন দিয়ে সবে সোফা থেকে উঠে দাঁড়িয়েছে। তখনই হুঙ্কার দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসলো রুদ্র। তটিনী চমকে পিছনে সরে গেল। রোবানাহার অবাক হয়ে বললেন। কি হয়েছে রুদ্র? রুদ্র দাঁত কিরমির করে বলল। তোমার আদরের মেয়ে ক্লাস না করে পালিয়ে এসেছে। রোবানাহার হতভম্ব হয়ে তাকালেন তটিনীর দিকে। তটিনী মাথা নাড়িয়ে মানা করলো সে পালিয়ে আসেনি। রুদ্র এগিয়ে এসে বেনি ধরে টান মারল। তটিনী ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে বলল। দেখেছো বড় মা? রোবানাহার তেড়ে এলেন। তোমার এত বড় সাহস রুদ্র? রুদ্র নিজের মোবাইলের স্ক্রিন তুলে ধরল। দেখো তোমার আদরের দুলালির কাণ্ড। স্যারের কিসের পেট ব্যথা, বরং ওর নিজেরই পেট মোচড় দিচ্ছিল। কবে ক্লাস থেকে বের হয়ে এসেছে, অভিনয় করেছে, ও স্যারকে বলেছে ওর নাকি পেট ব্যথা। রোবানাহার কিছু বলবেন তখনই রান্নাঘর থেকে আবারও বের হলেন ঈশানী। মাকে দেখে তটিনী এক দৌড় দিল। চিরদেব পৌঁছালো নিজের ঘরে। তারপর দরজা বন্ধ করে হাঁপাতে লাগলো। আজ তার কপালে দুঃখ আছে, আর সেই দুঃখ তার রুদ্রভাই লিখেছেন। তটিনী জানে আপাতত রুদ্রভাই ছাড়া তাকে কেউ মায়ের হাত থেকে বাঁচাতে পারবে না। ধরনীর বুকে কালো কালো ভাব। সময়টা বৈশাখ মাস। আবহাওয়া জানান দিচ্ছে কাল বৈশাখী ঝড়ের। কিন্তু রুমের বিছানায় শুয়ে এক মনে উপন্যাসের বই পড়ে চলেছে তটিনী। দুপুরে রোবা নাহার এসে খাবার দিয়ে গিয়েছিলেন। সেটা খেয়েছে উপন্যাসের বই পড়া শুরু করেছে। আপাতত তার হাতে রয়েছে হুমায়ুন আহমেদের শুভ্র সমগ্রের একটি বই, দারচিনি দ্বীপ। শুভ্র ও তার বন্ধুরা দারচিনি দ্বীপে গিয়েছে অবশেষে অনেক কিছু পেরিয়ে। তটিনীর মস্তিষ্কে চট করে একটি প্রশ্ন আসলো, রুদ্র ভাইও কি তার বন্ধুদের নিয়ে দারচিনি দ্বীপে যাবে? মুঠোফোন হাতে নিয়ে রুদ্রকে একের পর এক বার্তা পাঠাতে শুরু করলো তটিনী। যেভাবে হোক তাকে জানতে হবে। বইটা পড়ে তার নিজেরও এখন দারচিনি দ্বীপে যেতে ইচ্ছে করছে। নিজের রুমের পড়ার টেবিলে বসে আছে রুদ্র, হাতে মুঠোফোন। ফেসবুক ঘুরতে ঘুরতে মেসেজের আসার শব্দ বেজে উঠল। মেসেঞ্জারে প্রবেশ করতেই তটিনীর আইডি থেকে আসা মেসেজ চোখে পড়ল তার। মেসেজ সিন করলো রুদ্র। তটিনী লিখেছে, আপনি কি দারচিনি দ্বীপে যাবেন ভাই? রুদ্র ভাই বলুন না প্লিজ। রুদ্র টাইপ করলো, একই বাড়িতে থেকে মেসেজ দেওয়াটা কোন ধরনের ম্যানার? যা বলবি সামনাসামনি এসে বল, তাহলে তোর প্রশ্নের উত্তর পাবি। রুদ্রের পাঠানো মেসেজ সিন হলো সেকেন্ডের সাথে। তটিনী লিখলো, ঠিক আছে আসছি। তার ঠিক 1 মিনিট পর রুদ্রের রুমের দরজায় টুকা পড়লো। কেউ ফিসফিস করে ডাকলো। রুদ্র ভাই। রুদ্র গলা তুলে বলল, দরজা খোলা আছে। তটিনী শোনা মাত্রই দরজা ঠেলে ঘরে ঢুকে পড়লো। ভালো করে দরজা লক করে রুদ্রের সামনে এসে দাঁড়ালো। রুদ্র ভুরু কুঁচকে বলল, দরজা লক করেছিস কেন? মতলব কি তোর ঐশী? তটিনী ঠোঁট ফুলিয়ে বলল, হঠাৎ যদি মা চলে আসে, জানো না মা আজ রেগে আছে আমার উপর। রুদ্র চোখ মুখ কুঁচকে ফেললো। অন্য সময় হলে হয়তো তটিনী বলতো, জানেন না নাকি আপনার কারণে মা আমার পিছনে পড়েছে। না মেরে শান্ত হবে না। সব দোষ আপনার রুদ্র ভাই। আপনি যদি মাকে কিছু না বলতেন তো মা আমার উপর ক্ষেপে যেত না। এখন আবার জিজ্ঞেস করছেন কেন দরজা লক করেছি? দরজা শুধু আপনার একা নেই, আমার আছে। নিজের ভাবনা থেকে বের হলো রুদ্র। চোখ মুখ স্বাভাবিক রেখে বলল, কি জানতে চাস? তটিনী চোখে মুখে বিরক্তি লুকিয়েই পড়ল, আপনি কি দারচিনি দ্বীপে যাচ্ছেন? হ্যাঁ। তটিনী ইয়াহু বলে চিৎকার করলো। রুদ্র ভুরু কুঁচকে পড়ল, এত খুশি হচ্ছিস কেন? আপনি আমাকে আপনার সাথে নেবেন প্লিজ প্লিজ প্লিজ। তোকে কেন নিতে যাব? হু আর ইউ? তটিনী অসহায় চোখে তাকিয়ে বলল, এমন করবেন না রুদ্র ভাই, আমি সত্যিই যেতে চাই প্লিজ। রুদ্র চোখে চোখ রেখে বলল, ক্লাস ফাঁকি দেওয়া মেয়েকে আমি আমার সাথে ঘুরতে নিতে পারবো না।
যেই মেয়ে বড়দের সম্মান করতে জানে না তাকে তো কখনোই না। তটিনী কাঁদো কাঁদো মুখ করে বলল, তাহলে আপনি সত্যিই নেবেন না? না। আমি আর কখনো ক্লাস ফাঁকি দিব না রুদ্র ভাই। দার্জিনি দ্বীপে ঘুরে এসে মন লাগিয়ে ক্লাস করব। স্কুলেও নিয়মিত যাব। বান্ধবীদের চুলে ধরে টানবো না, আইসক্রিম ফুচকাও খাবো না, হোমওয়ার্ক করব নিয়মিত। আপনার শার্টে কখনো সর্দি মুছবো না। বলতে বলতে নাক টেনে রুদ্রের শার্টে সর্দি মুছল তটিনী। রুদ্র এক টেনে নিজের শার্ট খুলে ছিঁড়ে ফেলে কটমট করে তাকালো। তটিনী কিটকিট করে দাঁত বের করে হেসে বলল, আপনি যদি আমাকে নিয়ে না যান তো এখন আমি চিৎকার করব, বলবো আপনি আমাকে রুমে জোর করে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়েছেন। রুদ্র হতভম্ব হয়ে তাকিয়ে বলল। এসব কোথা থেকে শিখেছিস? তটিনী চোখ মেরে বলল, বড় মা জি বাংলা দেখে না? সেসব আমিও দেখেছি। বের হয়ে যা এখনই। আগে বলুন নিয়ে যাবেন। রুদ্র আগুন চোখে তাকিয়ে বলল, তুই যদি এখন না বের হোস তো আমিও চিৎকার করে বলবো তুই আমার ইজ্জত লুটতে আমার রুমে এসে দরজা বন্ধ করেছিস। তটিনী মুখে হাত দিয়ে বলল। এটা বলবেন না রুদ্র ভাই, আমি চলে যাচ্ছি। বলে তটিনী দৌড়ে বের হয়ে গেল। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বোকা মেয়েটা জানে না যে আদিম যুগ থেকে মেয়েদের ইজ্জত হরণের কাহিনী হয়ে আসছে, কিন্তু আজও পুরুষের ইজ্জত হরণের কাহিনী হয়নি। কেউ বিশ্বাসও করবে না। রুদ্র শব্দ করে হেসে বিছানায় শুয়ে গড়াগড়ি খেলো। বেশ জব্দ করতে পেরেছে সে। এবার একটু সূর্যে গেলেই হয় এই মেয়ে। রুদ্র ইরফান, তটিনী দ্য গ্রেট রুদ্র ভাই, যিনি সবে অনার্স ফার্স্ট ইয়ারের গণ্ডি পেরিয়েছেন। পরীক্ষা দিয়ে বন্ধুরা মিলে প্ল্যান করেছে ট্যুর দিবে। রুদ্রদের বন্ধু মহল মোট 6 জন নিয়ে, ঈশা, ফয়সাল, প্রমি, জোনাকি, রাফসান ও রুদ্র। এই তো বন্ধু মহল। 6 বন্ধুর দল ঠিক করেছে আগামীকাল মানে শুক্রবার দারুচিনি দ্বীপের উদ্দেশ্যে রওনা দিবে। সেজন্য আজ থেকেই সবকিছু গুছিয়ে নিচ্ছে। রুদ্র নিজের পরার মতো জামা কাপড় নিয়ে নিল ব্যাগে, সাথে টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র। বেলা তখন 12:30। এই সময় স্কুল ছুটি হয় তটিনী। যদি স্কুল ফাঁকি না দেয় তো বাসে আসবে 1টার দিকে। সেজন্য রুদ্র নিশ্চিত মনে নিজের ব্যাগ বিছানার উপর রেখে ওয়াশরুমে প্রবেশ করলো শাওয়ার নিতে। কিন্তু বেচারা রুদ্রের ভাবনাতে পানি ঢেলে দিয়ে 12:05 টিপ টিপ করে পা ফেলে তটিনী বাড়িতে প্রবেশ করলো। রোবানাহার টেবিলে খাবার এনে রাখতে রাখতে বলেন, গোসল করে ঝটপট চলে আয়। তটিনী বাক্য ব্যয় না করে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উপরে উঠল। রুদ্রের রুম পেরিয়ে যাওয়ার সময় দরজার ফাঁক দিয়ে চোখ পড়ে গেল তার। বিছানায় ব্যাগপত্র দেখে ভুরু কুচকে গেল আপনা আপনি। পা টিপে টিপে প্রবেশ করলো সে। ব্যাগের ভিতর কাপড় দেখে তটিনীর মাথায় যেন সম্পূর্ণ আকাশ ভেঙে পড়ল। রুদ্র তাকে লুকিয়ে তাহলে এই কাজ করছে? মানা যাচ্ছে না, একদমই না। যেভাবেই হোক এই ব্যাগের মধ্যে যেভাবে কাপড় জায়গা করে নিয়েছে সেভাবে তাকেও রুদ্রের পাশের ছিটে জায়গা করে নিতে হবে। আর তা পারবে একমাত্র তার বড় বাবা। তটিনী নিঃশব্দে হেসে ঘর থেকে বেরিয়ে গেল। তার ঠিক 5 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলো রুদ্র। সূক্ষ্ম নজরে বিছানা পর্যবেক্ষণ করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে খাবার টেবিলে চলে গেল। টি শার্ট ও প্লাজো পরনে 16 বছরের কিশোরী, চুল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। হেলে তুলে খাবার টেবিলের সামনে এসে দাঁড়ালো সে। কোনো দিকে না তাকিয়ে বসে পড়ল রুদ্রের সামনাসামনি একটি চেয়ারে। রোবানাহার যত্ন করে মুরগির মাংস প্লেটে তুলে দিলেন। তটিনীর সবচেয়ে প্রিয় হলো মুরগির রোস্ট। মাংসতে কামড় দিয়ে যেই না হাড্ডি আলাদা করবে অমনি সেটা হাত থেকে ছুটে গেল। পড়লো তো পড়লো সোজা রুদ্রের প্লেটে। রুদ্র হতভম্ব চোখে তাকালো। তটিনী হাসার চেষ্টা করে বলল, সরি। রোবানাহার হাড্ডিটা সরিয়ে নিলেন। বুঝতে দেওয়া ভঙ্গিতে বলেন, ছোট মানুষ ও রোদু, এভাবে তাকাস না, ভয় পাবে। তটিনীর 2 পাশে বসেছে আরও 2টো বিচ্ছু, নাম তুরফান ও রাজ। তারা একে অপরের দিকে তাকে ইশারায় কি করবে ঠিক করে ফেলল। তটিনী যখন সবে আরেকটা হাড্ডি সহ মাংস মুখে নিচ্ছে তখনই রাজ কোনোই দিয়ে গুঁতো মারল, যার ফলস্বরূপ এবার মাংস সহ হাড্ডি রুদ্রের কপালে বাড়ি খেয়ে প্লেটে আউজ তুলে পড়ে গেল। রুদ্র নিজের কপালে হাত দিয়ে তটিনীর দিকে তাকালো। রুদ্রের চাহনি দেখে কিছু বোঝা যাচ্ছে না, কেমন নির্লিপ্ত চাহনি তার। তটিনী ভয়ে ভয়ে পড়ল, আমি ইচ্ছে করে করিনি রুদ্র ভাই।
রাজু ও তুরফান একে অপরের দিকে তাকিয়ে ইশারায় চেয়ার আপ করলো। তটিনী কাদো কাদো মুখ করে পড়ল। আমি সত্যি এবার ইচ্ছে করে করিনি রুদ্র ভাই। রুদ্র ঠাস করে নিজের প্লেট নিয়ে উঠে সোফাতে চলে গেল। ঈশানী মেয়ের দিকে কটমট করে তাকিয়ে বললেন, তোর জন্য ছেলেটা এক দণ্ডও শান্তি পায় না, সব সময় বাদরামি করতে হবে কেন তোর? একটু শান্ত থাকতে পারিস না তুই? রোবানাহার বলেন, আরে ছাড়ো ওকে, বুঝুনি বাচ্চা মানুষ। হ্যাঁ, ও তো বাচ্চা, আর রাজ তুরফান তো বুড়ো হয়ে গেছে। ওদের দুজনকে দেখেছেন? ওর মতো কখনো এমন করতে? বাচ্চা বাচ্চা বলে ছাড় দিয়ে দেই বলেই ও দিন দিন এরকম হয়ে যাচ্ছে আপা। ঈশানী তরকারির বাটি নিয়ে রুদ্রের পাশে গেলেন। প্লেটে তরকারি তুলে দিতে দিতে বলেন, কিছু মনে করো না রুদ্র, এই মেয়েটা শুধরাবে না। তোমার সাথে বিয়াদপি করলে থাপ্পড় মেরে দিবে, তাহলে বড়দের সম্মান করতে শিখবে ও। রুদ্র হেসে বলল, ব্যাপার না চাচি আম্মা, আর একটু বড় হোক এমনি বুঝ আসবে। তটিনী রাজের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই গুঁতো দিলি কেন তখন? দুটোই প্ল্যান করেছিলি তাই না? রাজ অসহায় বাচ্চার মতো তাকিয়ে বলল, এসব কি বলিস? আমার মতো ভদ্র বাচ্চা প্ল্যান করতে পারে নাকি? তটিনী রোবানাহারের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, তোমার ছেলে ইচ্ছে করে আমাকে গুঁতো দিয়েছে বড় মা, সেজন্য মাংস রুদ্র ভাইয়ের দিকে চলে গেছিল। রোবানাহার ছেলের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, টটুটি যা বলেছে তা সত্যি? রাজ অবুঝ বাচ্চাদের মতো করে বলল। একদমই না মা, তুমি তুরফানকে জিজ্ঞেস করো। তটিনী নাক টেনে বলল। ওরা দুজন মিলে করেছে বড় মা। রোবানাহার কিছু বলার আগে হুঙ্কার দিলেন ঈশানী। তেরে এসে বলেন, শেষ হয়েছে তোর বিচার দেওয়া? ছেলেগুলো তোর জন্য শান্তি পায় না, সারাদিন তো বাইরে থাকে, বাসাতে কয়েক ঘন্টা থাকে, সেটাও তোর সহ্য হয় না। ওরা কি এখন তোর জন্য রাস্তায় থাকবে? রোবানাহার গলা উঁচু করে বললেন, ধামু তো, ওকে বকছো কেন? নিশ্চয় ওরা করেছে, সেজন্য ও বিচার দিয়েছে। সবসময় কি ইচ্ছা করে সব করবে নাকি? আপনি ওকে চিনেন না বা বাপের মতো বজ্জাত হয়েছে। তটিনী চোখের জল মুছে পড়ল। আজ থেকে আমি তাহলে একাই খেতে বসবো, তোমাদের সাথে আর কখনো খেতে বসবো না। বলে তটিনী সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। রোবানাহার সবার দিকে তাকিয়ে বললেন, হয়েছে তোদের? শান্তি পাচ্ছিস তোরা? মেয়েটা খেতেও পারলো না তোদের জন্য। সব সময় ওর পেছনে না লেখলে চলে না তোমাদের? চলে গেছে তো, এবার চারজনে শান্তিতে বসে খাও। রোবানাহার গটগট করে নিজের রুমের দিকে চলে গেলেন। ঈশানী মন খারাপ করে বলেন, দেখেছো রুদ্র, দোষ করলো কে, দোষী হলো কে? রুদ্র হাত মুছতে মুছতে পড়ল। আমি দেখছি। বিছানায় মাথা নিচু করে বসে আছে তটিনী। বিষণ্ণ মনে ভেবে বলেছে নিজের বাবাকে। তার এই মুহূর্তে মনে হচ্ছে তার বাবা ছাড়া কেউ তাকে ভালোবাসে না। নিজ মনে স্বগোক্তি করলো, বাবা ছাড়া কেউ আমাকে ভালোবাসে না, থাকবো না আর এই বাড়িতে। সেটা শুনে ফেলো রুদ্র। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। তাই? তটিনী নাক টেনে পড়ল। হ্যাঁ। রুদ্র ধীর পায়ে এসে তটিনীর পাশে বসলো। পকেট থেকে রুমাল বের করে দিয়ে পড়ল। চোখ মুছে নে। না। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চোখ মুছে খেতে চল, তোর নাটক দেখতে পারবো না আর। তটিনী অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, কে বলেছে আপনাকে নাটক দেখতে? এসেছেন কেন এখানে আপনি? রুদ্র নিজের চুল টেনে সোজা হয়ে বসলো। এক হাত ঘুরিয়ে নিয়ে রাখলো তটিনীর কাঁধে। তটিনী এবার মৃদু শব্দ করে কেঁদে উঠল। রুদ্র হেসে বলল, এত কান্না কই পাস তুই? ক্লান্ত হোস না? দারচিনি দ্বীপ যাবি? তটিনী চোখ তুলে তাকালো। রুদ্র ইশারায় জিজ্ঞেস করলো, যাবি? তটিনী রুদ্রের গলা জড়িয়ে ধরে বলল। সত্যি নেবেন আমায়? রুদ্র মাথা নাড়িয়ে হে পড়ল। তটিনী ঠোঁট ফুলিয়ে বলল। আগে আপনি সরি বলুন। রুদ্র অবাক হয়ে পড়ল। কেন? আপনার ভাই ইচ্ছে করে আমাকে গুঁতো মেরে আপনার দিকে মাংস ফেলে দিয়েছে, আপনি সেটা দেখেও চুপ করেছিলেন। আমাকে বকা খেতে দেখে আনন্দ পাচ্ছিলেন। রুদ্র মিনমিন করে বলল। সরি। তটিনী দাঁত বের করে হাসলো। রুদ্র হাত টেনে নিয়ে যেতে যেতে বলল, খেতে চল, তুই খাসনি বলে আমার মা জননী না খেয়ে বসে আছেন। শুক্রবার, আবহাওয়া ঠিক কী রকম সেটা আন্দাজ করা যাচ্ছে না। হঠাৎ প্রচণ্ড হাওয়া তো হঠাৎ রোদ্দুর, হঠাৎ একটা দুটো বৃষ্টির ফোঁটা টপ টপ করে পড়ছে মাটিতে। এই জটিল আবহাওয়াতে রুদ্রের সাথে ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে চড়ে বসেছি তটিনী। পরনে জিন্স ও ফতোয়া,
উপরে জ্যাকেট পরা, চোখে সানগ্লাস লাগিয়ে ভাব নিয়ে গাড়ির জানালার ফাঁক দিয়ে আশপাশে তাকাচ্ছে সে। রুদ্র নিজের চোখ থেকে সানগ্লাস খুলে নিয়ে পড়ল। সব কিছু ঠিকঠাক নিয়েছিস? পরে বলিস না যেন এটা আনতে ভুলে গেছি। তটিনী প্রত্যুরে কিছু বলল না, শুধু ভাব নিয়ে একবার সানগ্লাস হাত দিয়ে নাড়ালো। রুদ্র ভুর কুচকে বলল। তটিনী বরাবরের মতো সানগ্লাস নাড়ালো। বলল। রুদ্র নাক মুখ কুচকে বলল। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার খুশিতে পাগল হয়ে গেলি নাকি? তটিনী সানগ্লাস নাড়িয়ে বলল। হুমায়ুন আহমেদের শুভ্র চরিত্রের মতো দারুচিনি দ্বীপে যাচ্ছি। ভাব তো থাকবেই। আমি এখন ভাবের কারণে আপনার সাথে কোনো কথা বলতে পারবো না রুদ্র ভাই। সো ডোন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন। ইংরেজরা তোর ইংলিশ শুনলে জ্ঞান হারাতো, সেটা তুই জানিস? সেন্ট মার্টিনে ঘুরতে যাচ্ছি, সম্মান দিয়ে কথা বলুন, না হলে আপনাকেই অজ্ঞান করে দিব। রুদ্র থমথমে মুখশ্রী নিয়ে চুপ হয়ে গেল। গাড়ি চলতে শুরু করলো। গাড়িটা তাদের পৌঁছে দিবে সাইদাবাদে। সেখান থেকে বাকি 5 জনের সাথে মিলিত হবে তারা। সন্ধ্যা 7টার দিকে সাইদাবাদ পৌঁছে তটিনী রুদ্রের হাত ধরে কাঁধে ব্যাগ নিয়ে নেমে দাঁড়ালো। তখনই তাদের ঘিরে ধরলো একদল তরুণ তরুণী। তটিনী সানগ্লাস নাড়িয়ে বলল। আপনারা কারা? এভাবে ঘিরে ধরেছেন কেন? সরে দাঁড়ান বলছি। উফ বাবা, দম বন্ধ হয়ে গেল আমার। রুদ্র গম্ভীর স্বরে বলল। সাইলেন্স ঐশী, ওরা আমার বন্ধু হয়। তোমার দোয়ানার ভাব তোমার কাছেই রাখো আপাতত, না হলে মান সম্মান নিয়ে যাত্রা করতে পারবে না। তটিনীর হৃৎপিণ্ডে লাগলো কথাটি। একটানে সানগ্লাস খুলে বলল। হু আর ইউ? এসব বলার আপনি কে? আমি তোমার কাজিন হই। তোমাকে আমার দায়িত্বে ছাড়া হয়েছে বাসা থেকে, ভুলে গেছো? তটিনীর ভাব পুনরায় ফিরে আসলো। বলল। সেটা বাড়ি থেকে বের হয়েই আমি ভুলে গেছি। আপনিও ভুলে যান। এই মুহূর্তে আমরা কোনো কাজই নই, একমাত্র যাত্রার সঙ্গী। ওকে? রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে নিজের বন্ধুদের দিকে তাকালো, যারা হাঁ করে তাকিয়ে আছে, তটিনীকে পর্যবেক্ষণ করছে। পমি তটিনীর দিকে হাত বাড়িয়ে দিল। বলল। হাই, আমি প্রমি আজাদ, রুদ্রের বন্ধু। তুমি আমাদের যাত্রা সঙ্গী হতে চলেছ। তটিনী আলতো করে হাত মিলিয়ে পড়ল। হ্যালো, আমি তটিনী ইফফত ঐশী। আপনার যাত্রাপথের সঙ্গী হতে পেরে আমারও অনেক ভালো লাগবে। পমির পাশ থেকে ফয়সাল ফিসফিস করে বলল। স্কুলের ইংরেজি বই থেকে ডায়লগ শিখে এসেছিস নাকি? পমি তটিনীর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে ফিসফিস করে বলল। চুপ কর, শুনে ফেলবে বাচ্চা মেয়ে। তটিনী কথাগুলো শুনে ফেল। তার কান বরাবরই এক্সপার্ট মানুষের কথা শুনতে, কিন্তু সে সেটার বিনিময়ে কোনো উত্তর দিল না। তিতা হলেও সত্য, সে সত্যি স্কুলের ইংরেজি বই থেকে ডায়লগ মুখস্থ করে এসেছে। যাত্রা পথে ভাব নিতে হবে না। এবার হাত বাড়িয়ে দিল জোনাকি। বলল। কেমন আছো ঐশী? তোমার কথা অনেক শুনি রুদ্রের কাছ থেকে। তটিনী হাত মিলিয়ে বলল। আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? জোনাকি মুচকি হেসে পড়ল। আই এম অলসো ফাইন, কিউট কাল। তারপর হাত বাড়ালো। ঈশা বলল। আমি, হেই নটি গার্ল, আমি ঈশা আহমেদ, রুদ্রের বন্ধু। তটিনী এবারও হাসি মুখে হাত মিলিয়ে পড়ল। আমি রুদ্রের কেউ হই না, আমি তটিনী ইফফত ঐশী। রুদ্রের কানে কানে রাফসান বলল। তোর না কাজিন হয়? রুদ্র গম্ভীর স্বরে বলল। বাড়ি থেকে বের হবার পর সে আমার কিছু হয় না, আপাতত আমরা অপরিচিত। রাফসান হতভম্ব চোখে তাকিয়ে বলল। মেয়েটি তো বাচ্চা। তটিনী এবার নিচ থেকে এগিয়ে এসে রাফসানের দিকে হাত বাড়ালো। বলল। হ্যালো মিস্টার, আমি তটিনী ইফফত ঐশী। রাফসান হাত মিলিয়ে বলল। আমি আপনার নাম জানি, আপনাকে বলতে হবে না। আশা রাখছি আপনি আমার নামটা জেনে থাকবেন। তটিনী ভাব নিয়ে চোখে সানগ্লাস পরে বলল। সবার নাম মনে রাখার মতো সময় আমার নেই, তো চলুন টেকনাফের উদ্দেশ্যে রওনা দেয়া যাক। রুদ্র গম্ভীর স্বরে নিজের ব্যাগ নিয়ে আগে আগে হাঁটতে লাগলো। তটিনী নিজের ছোট ছোট পা নিয়ে পিছিয়ে পড়ল। অগত্যা ভাবছে দৌড়ে রুদ্রের হাত ধরে হাঁটতে লাগলো। দৌড়ে আসতে গিয়ে ভাবলা তটিনীর ভাবলা সানগ্লাসও খুলে পড়ে গেল। রাত 8টার দিকে এসি বাসে বসে পড়ল তারা। তটিনী সিট রুদ্রের পাশেই পড়েছে। রুদ্র নিজেই নিজের পাশে সিট কেটেছে। এই মেয়ে কখন না হারিয়ে যায় এদিক সেদিক। বাসের সিটে বসে তটিনী পায়ের উপর পা তুলল। রুদ্র গম্ভীর স্বরে বলল। পা নামিয়ে বস, তোর বাপ চাচা কিনে নি বাস। তটিনী নাক ফুলিয়ে বলল। বাপ চাচা
কেনেনি তো কি হয়েছে? আপনি টিকিট কাটেননি, টাকা দিয়ে বসছি। পারলে সিটের ওপর পা তুলে বসবো, আমার ইচ্ছা। রুদ্র মুখে কুলুপ এঁটে বসে রইল। মনে মনে প্রতিজ্ঞা করলো যাত্রাপথে আর একটাও বাক্য ব্যয় সে এই ভাবালি চোখরুটে মেয়েটার সাথে করবে না। 12 ঘন্টা জানি, এই 12 ঘন্টা তটিনী একদমই চুপ হয়ে বসে থাকার মতো মেয়ে নয়। রুদ্র নিজ থেকে কথা বলছে না বলে তটিনী নিজ থেকে পড়ল। বাসে তো 12 ঘন্টা বসে থাকতে হবে, চলুন না কিছু করি। রুদ্রের গম্ভীর গলা। কি করতে চাইছিস? তটিনী ঠোঁট উল্টে পড়ল। যা করলে বোরিং লাগবে না? রুদ্র নিজের ব্যাগ থেকে হেডফোন বের করে দিল। তটিনী সেটা হাতে নিয়ে পড়ল। জার্নিতে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যাব। ওয়াও! রুদ্র হেডফোন কেড়ে নিয়ে পড়ল। ওটা তোর জন্য না। তটিনী মন খারাপ করে বলল, দেন তো একটু, গানই তো শুনবো। রুদ্র অদ্ভুত চোখে তাকিয়ে বলল। এটা দিয়ে গান ছাড়া কি আর কিছু শোনা যায়? তটিনী মাথা নাড়িয়ে না করলো। রুদ্র অদ্ভুত চাউনি না পাল্টিয়েই পড়ল। তাহলে বললি কেন গানই তো শুনবি? অন্য কিছু শোনার ধান্দায় ছিলি নাকি? তটিনী ফিসফিস করে বলল। আমাদের ক্লাসের একটা মেয়ে অন্য কিছু শোনে রুদ্র ভাই। রুদ্র অদ্ভুত দৃষ্টিতে আবারও তাকালো, বলল। কি শোনে? তটিনী মুখে হাত চেপে ধরে বলল, জানি না তো, তবে শোনে অন্য কিছু। তুই না জানলে কেমনে জানলি অন্য কিছু শুনে? তটিনী ঠোঁট উল্টে বলল, আমার পেছনের সিটে সাথী নামের একটি মেয়ে বসে। ও সারাক্ষণ হেডফোন কানে লাগিয়ে থাকে, ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলে ফিসফিস করে। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই শুনিস না কেন? তুইও শুনবি। সেন্ট মার্টিন থেকে এসে তোকে আমি ভালো ব্র্যান্ডের একটা হেডফোন কিনে দিব, সেটা দিয়ে সারাক্ষণ তুইও ক্লাসে বসে ফিসফিস করে কথা বলবি, ঠিক আছে? তটিনী মন খারাপ করে বলল। কিন্তু আমার মতো বয়ফ্রেন্ড নেই রুদ্র ভাই। রুদ্র দাঁত কিরমিরিয়ে পড়ল। নেই কেন? তটিনী অবুঝ বাচ্চার মতো বলল, হবে কিভাবে? যারাই প্রেম করতে আসে তাদেরই তো আপনি টাইট দিয়ে তাড়িয়ে দেন। রুদ্র নিজের মাথা চেপে ধরেই পড়ল। চুপ কর, আমার কি খেয়ে কাজ নেই? তুই প্রেম করবি কর, আমার কি? আমি কেন হুদাই টাইট দিতে যাবো? তোর বিয়েতে কি তোর জামাই আমারে টাকা দিবে তোরে সারা জীবন পাহারা দিয়ে রাখার জন্য? তটিনী ঠোঁট উল্টে বলল। তাহলে রাজ্যে বলল আপনি সবাইকে তাড়িয়ে দেন। রুদ্র হাত জোর করে পড়ল। ক্ষমা দেন মা, আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট পাচ্ছি না। বলেই ভাবলি তটিনীকে ইগনোর করে চোখে সানগ্লাস পরে নিল রুদ্র। ভাবের বিপরীতে ভাব পেয়ে তটিনী দাঁত বের করে হেসে বলল, ও আচ্ছা, আপনি আমাকে এতক্ষণ নকল করতে চেষ্টা করছিলেন রুদ্র ভাই। বাদ যখন টেকনাফ এসে থামলো তখন তটিনী গভীর ঘুমে আচ্ছন্ন। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ, সকালের মৃদু হাওয়ায় দোলা দিয়ে যাচ্ছে মানুষের মন। রুদ্র প্রথমে মৃদু স্বরে ডাকলো, ঐশী, ঐশী ওঠ। কিন্তু কোনো আওয়াজ দিল না তটিনী, বরং নাক ডাকতে লাগলো। রুদ্র হতভম্ব হয়ে চারিদিকে তাকালো। ভাগ্যের সবাই তখনও ঘুমে। এই প্রথম তটিনীকে নাক ডাকতে দেখেছে রুদ্র। তার মনে পুরনো খুব জেগে উঠল। স্মার্টফোন বের করে রেকর্ডার অন করলো। তাতে রেকর্ড হলো তটিনীর নাক ডাকার গান। ফোন পকেটে রেখে এবার রুদ্র কানের কাছে মুখ নিল, ডাকলো, ঐশী। তটিনী জড়ানো কণ্ঠেই পড়ল, ওর পৌঁছে গেছি তো। তটিনী জবাব দিল না। বাধ্য হয়ে রুদ্র এক হাত দিয়ে টেনে দাঁড় করিয়ে দিল। তটিনী ঘুমু ঘুমু চোখে তাকিয়ে বলল, যদি পড়ে যেতাম মাথা ঘুরে, আপনি তার দায়ভার নিতেন রুদ্র ভাই। রুদ্র সাইড দিয়ে বের হয়ে গেল, বলল। এত কথা শোনার টাইম নাই, বের হ জলদি। বলে রুদ্র বাকিদের ডাকতে শুরু করলো। একে একে সবাই জেগে গেল। ব্যাগপত্র কাঁধে নিয়ে নামতে লাগলো সবাই বাস থেকে। টেকনাফের দমদমিয়া এলাকায় এসে থেমেছে বাসটি। সকালের নাস্তা সেখানেই সেরে নিল তারা। এখান থেকে কয়েকটি ঘাটের দিকে সেন্ট মার্টিন যাওয়ার জাহাজগুলোর অবস্থান। রুদ্ররা কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনিংয়ের 2য় তলার টিকিট নিল। ভাড়া পড়ল আসা যাওয়া জনপ্রতি 1,500 টাকা। তটিনী দাঁত বের করে হেসে পড়ল, আমার তো ভাড়া নিয়ে চিন্তা নেই, যা দেয়ার রুদ্র ভাই দেবে, কারণ আমি তো তার দায়িত্বেই বাসা থেকে বের হয়েছি। তটিনীর কথা শুনে রুদ্র ফটাফট বলল, বাড়ি থেকে বের হওয়ার পর না আমরা কেউ কারো কিছু লাগি না। তুই না বলেছিস আমি তোর কাজিন হই না? তবে এখন কিসের দায়িত্ব? আমি কোনো ভাড়াটারা দিব না, তোর ভাড়া তুই দে। তটিনী কাঁদো কাঁদো মুখ করে বলল,
ও মা, আমি কি সিরিয়াসলি বলেছি নাকি? আমি তো তখন মজা করে বলেছি। রুদ্র দাঁত কিরমিরিয়ে পড়ল। তাই? তটিনী মুখ কাচমচি করে পড়ল। দিয়ে দিন না রুদ্র ভাই, আমার কাছে মাত্র 5,000 আছে, ওগুলো তো সেন্ট মার্টিনে শপিং করতেই চলে যাবে। রুদ্র কথা বলার ভাষা হারিয়ে ফেলল। শেষ পর্যন্ত সেন্ট মার্টিনে শপিং? সিরিয়াসলি? টিকিট কাটার পর নিতে হলো গেট পাস। পানির ওপর কাঠের তৈরি করিডোরের মতো প্রায় 200 মিটার লম্বা ব্রিজ, সেটা পেরোনো সহজ ছিল না তটিনীর জন্য। সে রুদ্রের হাত ধরে হেলে দুলে ধীরে ধীরে জাহাজে উঠল। রুদ্র ও তটিনী পেছন পেছন উঠল বাকি 5 জন। দূরে দাঁড়িয়ে থাকা জাহাজ যেন স্বাগত জানালো। চারিদিকে অপরূপ পরিবেশ, সবুজের সমারোহ। দূরে আরও জাহাজ চোখে পড়ল সবার। একে একে লোকজন ভরে উঠেছে রুদ্রদের জাহাজ। দ্বিতল জনযানটি ছাড়লো সকাল 9টার কিছুক্ষণ পর। মন নেচে উঠল তটিনী। সে রুদ্রের হাত চেপে ধরে পড়ল। সবকিছু এত সুন্দর কেন রুদ্র ভাই? রুদ্র হেসে বলল, আরও অনেক কিছু শেখার বাকি এখনো। এনজয় করে যা, ধীরে ধীরে সব দেখতে পাবি। আপনি কি আগে কখনো সেন্ট মার্টিনে গিয়েছিলেন রুদ্র ভাই? রুদ্র সবুজ সমারোহের দিকে তাকিয়ে চোখ জোড়াতে জোড়াতে পড়ল। ক্লাস 5-এ থাকতে গেছিলাম একবার, তখন তুই পুচকি ছিলি। টেকনাফ নদীর পাশে পাহাড়। টেকনাফ থেকে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় 42 কিলোমিটার। 25 কিলোমিটার নাপ নদী আর বাকি 17 কিলোমিটার খোলা সাগর। পথটুকু পাড়ি দিতে লাগে প্রায় 2.5 ঘন্টা। মূলত এটি কোনো নদী নয়, বঙ্গোপসাগরের বর্ধিত অংশ। তবুও এর স্থায়ী পরিচয় নাফ নদী। এই পানি সাগরের মতোই লবণাক্ত। নদীর মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ ও মিয়ানমারকে দুভাগ করা হয়েছে। পশ্চিম পাড়ে বাংলাদেশের টেকনাফ উপজেলা এবং পূর্ব পাড়ের মিয়ানমারের রাখাইন প্রদেশের আকিয়াব। নদীটা যখন পেরিয়ে যাচ্ছিল তখন চঞ্চল তটিনী আবেগে চোখের জল ছেড়ে একবার বলেছিল, সবকিছু এত সুন্দর কেন রুদ্র ভাই? রুদ্র ভেবেছিল শুধু জল দেখা হবে। টেকনাফে অনেক পাহাড় চোখে পড়ল। নদীর কোল ঘেঁষে আছে গাছের সারি, জেলেদের মাছ ধরার দৃশ্য আর নীল আকাশ, সব মিলিয়ে অপূর্ব। রুদ্র সেই অপূর্ব দৃশ্য ক্যামেরায় বন্দি করতে করতে বলছিল, তোকে একদিন পুরো দেশ ঘোরা বইসি। আরও কত কিছু রয়েছে আমাদের বাংলাদেশে, এত সবুজে ভরা দেশ আর কোথাও নেই। জাহাজের পিছু পিছু খাবারের লোভে উড়ে আসছে গাংচিল। একসময় জাহাজ পেরিয়ে গেল শাহপরী দ্বীপের শেষ অংশ, বদর মোকামচর। সাগরের নীলাভ জল মন ভিজিয়ে দিল। এত অপরূপ বাংলা। কেউ বসে, কেউ দাঁড়িয়ে নাপ নদী ও ওপারে মিয়ানমার সীমান্তের সৌন্দর্য দেখছে। সাগরের হাওয়ায় ভেসে যেতে লাগলো সবার মন। নাপ নদীর পার ঘেঁষে মিয়ানমারের সঙ্গে কাঁটাতারের সীমান্ত সাগরের দিকে এগিয়ে যাচ্ছে জাহাজ। সাগর ও নদীর পানির ভিন্ন 2 রং, কি বিচিত্র নীলা। মাঝে মধ্যে সবাই জাহাজের ভেতরে ঢুকে খানিক বিশ্রাম নিয়েছে। সাগরের নীল জলে সাদা ফেনার খেলা। সাগর ও নাপ নদীর মোহনায় জেলে নৌকা দেখা যাচ্ছিল। সোনার বাংলার অপরূপ সৌন্দর্যে নেচে উঠছিল প্রতিটি প্রাণ। দীর্ঘ ক্লান্তিহীন ভ্রমণ শেষে সবাই নামলো প্রায় প্রবল দ্বীপ সেন্ট মার্টিনের ঘাটে। জাহাজ থেকে নামার পর আগে থেকে ভাড়া করা রিসোর্টে যাওয়ার জন্য টমটম নেওয়া হলো। ভাড়া পড়লো 100 টাকা। রিসোর্টের পাশেই সৈকত। মন জুড়িয়ে গেল তটিনীর। হাতে ব্যাগ ফেলে দৌড়ে এগিয়ে গেল সেদিকে। রুদ্র ক্যামেরা নিয়ে পেছন পেছন ছুটতে ছুটতে বলল, আস্তে আস্তে যা, পড়ে যাবি তো। রুদ্র ক্যামেরায় বন্দি হলো সৈকতের মোহনীয় মায়ে আটকে পড়া তটিনীর অপরূপ সোনার মতো ছবি। অবশেষে দারুচিনি দ্বীপের দেশে রুদ্রের সাথে পৌঁছে গেল তটিনী ইফফাত ঐশী। প্রায় 250 বছর আগে আরব ব্যবসায়ীরা প্রথম এই দ্বীপে আসেন। তারা এর নাম দেন জিঞ্জিরা। পরবর্তী সময়ে পর্তুগিজ জলদস্যুরা দ্বীপটির নাম রাখে সিনামন আইল্যান্ড, বাংলায় দারুচিনি দ্বীপ। ব্রিটিশ শাসনামলে চট্টগ্রামের ডিসি মার্টিনের নামে এর নামকরণ হয় সেন্ট মার্টিন দ্বীপ। এখানকার আদিবাসীদের আগমন ঘটে বহু বছর আগে। টেকনাফ থেকে কিছু সংখ্যক জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে এসে দ্বীপটির সন্ধান পায়।
এরপর তারা স্থায়ী বসতি গড়ে। শুরুতে 7টি পরিবার ছিল বলে জানা যায়। পরে এসব পরিবারের সূত্রে আসতে থাকে আরও লোক। বর্তমান দ্বীপটিতে প্রায় 7,000 লোকের বসবাস। পুরো দ্বীপে 9টি গ্রাম, একটাই ইউনিয়ন। পর্যটকদের নিরাপত্তা এখানকার মানুষের অগ্রাধিকার বিষয়, তাই যে কেউ অবাধে যে কোনো সময় ঘুরতে পারেন সাগর পাড়ে। জীবিকা বলতে মাছ ধরা, ধান চাষ, তরমুজ চাষ ও নারিকেল গাছ বেষ্টিত এই দ্বীপে দেশি বিদেশি পর্যটকরা বেড়াতে আসে। পর্যটকদের জন্য রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল হোটেল। দ্বীপটিতে তটিনীরা ছিল মোট 2 দিন। দ্বীপটি দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। প্রবাল পাথরের ওপর দিয়ে হাঁটার অনুভূতি অন্যরকম। দূরে জেলে নৌকার দেখা মেলে। দ্বীপের কয়েকটি জায়গা থেকে সাইকেল ভাড়া নেওয়া যায়। সাইকেল নিয়ে সৈকতে ঘোরা যাবে। তটিনী বায়না করেছিল সে সাইকেলে ঘুরবে। অগত্যা রুদ্র সাইকেলেও ঘুরিয়েছিল। বিকেলে দ্বীপ ঘুরতে বের হওয়াটা ছিল উপভোগ্য। হাঁটতে ভালো লাগে বেশি। ঘুরতে ঘুরতে হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত বাড়ির সমুদ্র বিলাসের সামনে গেছিল তারা। প্রায় নন্দিত এই কথা সাহিত্যিক এটি গড়ে তুলেছিলেন। সেই সমুদ্র বিলাসের সামনে ক্লিক করা হলো একটি গ্রুপ ফটো। রুদ্রসহ 6 জনের সাথে জায়গা করে নিয়েছিল চঞ্চল তটিনী নামের মেয়েটি। ঘুরতে ঘুরতে বেলা গড়িয়ে গোধূলি। অনেকে বেলা শেষে সাগর পাড়ে নিজেকে দেখবেন বলে ভিড় করে। সূর্যাস্তের ক্ষণ ঘনিয়ে আসছিল। সবাই দারুণ উচ্ছ্বাসে সূর্যাস্ত দেখছিল। বলে রাখা ভালো, রাতে সৈকতে বসা সাগরের গর্জন শোনার মধ্যে আছে অন্যরকম আনন্দ। তটিনীরা সেই আনন্দ উপভোগ করেই 3 দিনের ট্যুর শেষে বাড়ি ফিরেছিল। রুদ্রের ভার্সিটি বাসা থেকে প্রায় 1.5 ঘন্টা দূরত্বে, সেজন্য সে বাইক ব্যবহার করে। দারুচিনি দ্বীপ থেকে আসার পর বন্ধুদের সাথে আর আড্ডা দেওয়া হয়নি। আজকেই 2য় ইয়ারের ক্লাস শুরু তাদের। তীব্র আগ্রহ নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে রুদ্র যখন বাইকে বসে, মাথায় হেলমেট পরছিল, তখনই কাঁধে স্কুল ব্যাগ নিয়ে দুবেনি নাচিয়ে হেলে দুলে এসে দাঁড়ালো তটিনী। রুদ্র হেলমেট পরে নিয়ে বলল, স্কুলে যাচ্ছিস? তটিনী নাক ফুলিয়ে বলল, স্কুল ড্রেস পরে কি মানুষ টয়লেটে যায় নাকি? রুদ্র নিজের মুখ সামলে নিল। কোনো বাক্য ব্যয় না করে বাইক স্টার্ট দিতেই তটিনী চট করে পেছনে বসে পড়ল। রুদ্র চোখ মুখ কুঁচকে বলল, পেছনে বসেছিস কেন? তো কি, সামনে বসবো? আমার আপত্তি নেই। হিন্দি সিনেমার নায়িকারা সামনে বসে, আমি দেখেছি। তটিনীর নির্লিপ্ত উত্তরে রুদ্রের গলা শুকিয়ে গেল। হালকা কেশে বলল, তুই বাড়ির গাড়ি দিয়ে স্কুলে যা। তটিনী মন খারাপ করে বলল, আজ আমার বান্ধবী ললিতা স্কুলে যাবে না রুদ্র ভাই, সেজন্য আমার একা যেতে ভালো লাগছে না। তুমি প্লিজ পৌঁছে দাও। তো গাড়িতে যা না, ড্রাইভার চাচা পৌঁছে দিবে। তটিনী মুখ ছোট করে বলল, গাড়িতে যেতে ভালো লাগে না সব সময়, ললিতার সাথে হেঁটে হেঁটে যেতে ভালো লাগে। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি হয়েছে ললিতার? তটিনী মুখ কাদো কাদো করে বলল, ওর অনেক জ্বর রুদ্র ভাই। রুদ্র গম্ভীর স্বরে বলল, ধরে বস, তোকে পৌঁছে দিয়ে আমাকে ভার্সিটিতে যেতে হবে। রুদ্র নিজের হেলমেট খুলে তটিনীকে পরিয়ে দিল। তারপর বাইক পুনরায় স্টার্ট দিল। তটিনী পেছন থেকে শক্ত করে দুহাত দিয়ে ধরে বলল, এত আস্তে চালাচ্ছেন কেন? আরো জোরে চালান। রুদ্র স্পিড বাড়ালো। হাওয়ার বেগে ছুটতে লাগলো বাইক। তটিনী এক হাত দিয়ে রুদ্রের চুল মুঠো করে ধরল। রুদ্র তৎক্ষণাৎ বাইক থামিয়ে নিল। দাঁত কিরমিরিয়ে পড়ল, তোকে আমাকে ধরে বসতে বলেছি, চুল ধরে বসতে বলিনি ফাজিল। তটিনী চোখ মুখ কাচুমাচু করে পড়ল, না ধরলে পড়ে যেতাম তো, ভয় করছিল। তাহলে বললি কেন স্পিড বাড়াতে? বেয়াদব মহিলা একটা। তটিনী ঠোঁট ফুলিয়ে পড়ল, আমি মহিলা নই রুদ্র ভাই, আমি তো মেয়ে। তটিনী ঠোঁট ফুলিয়ে পড়ল। রুদ্র কথা না বাড়িয়ে বাইক স্টার্ট দিল। তটিনীর স্কুলের সামনে নামিয়ে দিয়ে স্পিড বাড়িয়ে হাওয়ার ব্যাগে ছুটে গেল। তটিনী সেদিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, ভাব। গোধূলি বিকেল। তটিনী বাসে ফিরে 1টার দিকে। মাঝে মধ্যে তো 12:30টার মধ্যে চলে আসে। সে মেয়ে আজ বিকেল হয়ে গেল, তবু এখনো বাসে আসেনি। ব্যাপারটা চিন্তার না? অবশ্যই চিন্তার। ইতিমধ্যেই হুলুস থুলুস পড়ে গেছে তটিনীর বাড়ির মধ্যে। রোবানাহার কেঁদে কেটে একাকার। ঈশানী কান্না আটকে রেখে তাহের ও তাহসিনকে লাগাতার কল করছেন, কিন্তু কেউই ফোন রিসিভ করছে না। আজ রুদ্র বাসাতে ফেরেনি। রাজ ও তুরফান আজ মাঠে খেলতে যায়নি। এক কোণে মন খারাপ করে দাঁড়িয়ে আছে।
দুজন মিলে তটিনীর বান্ধবী ললিতার বাড়িতে খোঁজ নিয়েছে, কিন্তু ললিতা আজ স্কুলে যায়নি জ্বরের কারণে। কলেজের টিচারদের থেকে কিছু জানা যায়নি, তারা যথাসময়ে স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তারপর কে কোথায় গেছে সেটা তারা জানে না। ঈশানী হাত দিয়ে মুখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠলেন। তার চঞ্চল মেয়েটি ছাড়া বাড়িটা খা খা করছে। আহাজারি করে বললেন, কোথায় গেলি মা? তটিনী, ফিরে আয় শোনা। মা, তোকে আর বকবো না। রোবানাহার চোখে জল মুছে তাহসিন ইরফানকে কল দিলেন। এবার কল রিসিভ হলো। ধরেছে তাহসিন ইরফানের অ্যাসিস্ট্যান্ট। বলল তারা দুজন মিটিংয়ে রয়েছেন। রোবানাহার রেগে চিৎকার করে বললেন, তোমার স্যারকে গিয়ে বলো তার মিটিং থেকে জরুরি কিছু এদিকে শেষ হয়ে যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ছেলেটি ভরকে গিয়ে বলল, আমি এখনই স্যারকে ইনফর্ম করছি ম্যাম। তার ঠিক 3 মিনিটের মাথায় তাহসিন ইরফান ফোন ব্যাক করলেন। তড়িৎ গতিতে বললেন, রোবানাহার রাগে ফেটে পড়লেন, ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, তোমরা 2 ভাই থাকো তোমাদের মিটিং নিয়ে, এদিকে আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। তোমাদের তো কিছু না, তোমরা তো জন্ম দিয়ে রেহাই পেয়ে গেছো। আমার মেয়ের কিছু হলে আমি তোমাদের 2 ভাইকে দেখে নিব। ইরফান। কল লাউডে ছিল। তাহের ইফাত তড়িঘড়ি করে ফোন কেটে নিয়ে বললেন, মানে কি হয়েছে ভাবি? আমার মেয়ে কোথায়? রোবানাহার কল কেটে দিলেন। আধা ঘন্টা পর বাড়িতে এসে পৌঁছালেন 2 ভাই। নিজের স্ত্রীদের সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা তাদের। মেয়ের চিন্তায় পাগল পাগল অবস্থা সবার। 2 ভাই মিলে কোনো জায়গায় বাদ রাখিনি। যত আত্মীয় স্বজন আছে সবাইকে ফোন করে জিজ্ঞাসা করেছে তটিনী গিয়েছে কিনা। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই বাড়িতে কান্নার রোল পড়ল। চিৎকার করে কাদার আহাজারি শোনা যাচ্ছে শুধু। তুরফান ও রাজ একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। বহুদিন পর ভার্সিটিতে গিয়ে নোট কালেক্ট করতে করতে ও বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে রুদ্র বাড়িতে পা রাখলো সন্ধ্যার দিকে। কান্নার শব্দ কানে যেতেই বুক ছ্যাদ করে উঠল তার। বাইক ফেলে দৌড়ে এসে ঢুকলো বাড়িতে। মেঝেতে বসে ঈশানীর মাথায় পানি ঢালছেন রোবানাহার। রুদ্র শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? রোবানাহার হেকচির কারণে কথা বলতে পারছে না। রুদ্র চারিদিকে তাকালো। তটিনী ছাড়া সবাই উপস্থিত। নিজের বাবা চাচাকে সোফায় মাথা নিচু করে বসে থাকতে দেখে তার মাথা ঘুরে গেল। মনে মনে প্রার্থনা করলো সে যা ভাবছে তা যেন সত্যি না হয়। তুরফান ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। রাজ ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, বুড়িকে খুঁজে পাচ্ছি না ভাইয়া। ও আমার আজ বাসায় আসেনি, আমরা সব জায়গায় খুঁজেছি। রুদ্র বুকে হাত চেপে ধরলো। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, স্কুলে খোঁজ নিসতি তোরা? বাসায় আসেনি মানে কি? তোরা দুটো বাসায় থাকতেও কিভাবে বাসায় আসে না? তোরা ওকে দেখে রাখতে পারিসনি? রুদ্র মেঝেতে বসে পড়ল। রোবানাহার ঋতু বলে চিৎকার করে উঠলেন। তার হার্ট দুর্বল, ছেলেটির শেষে হার্ট অ্যাটাক না হয়ে যায়। রুদ্র মুখ নিচু করে পড়ল। আমাকে জানানো হয়নি কেন মা? রোবানাহার শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরে পড়লেন, তোর হার্ট দুর্বল রোদু, দেখেছিস কখনো এমন করেছিস? কিভাবে তোকে আমি জানতাম বল? রুদ্র চোখে জল ছেড়ে দিল। ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরে পড়ল, আমি ওকে নিজের সকাল স্কুলে দিয়ে গেছি, তোমরা ওর একটু খেয়াল রাখতে পারলে না? এখন আমি ওকে কোথায় খুঁজবো মা? রুদ্র পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে গেল। তার ইফাত ও তাহসিন ইরফান আবারও বের হলেন খুঁজতে। রুদ্রের হাসি খুশি বাড়িটি কয়েক ঘন্টাতে বিধ্বস্ত রূপ ধারণ করলো যেন। বাইকের গতি বাড়িয়ে ছুটে চলেছে রুদ্র। একের পর এক জায়গায় গিয়ে ঐশী বলে চিৎকার করে ডাকছে। খুঁজতে খুঁজতে একসময় রাস্তার পাশে বুকে হাত চেপে বসে পড়ল সে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে আগুন জল। রুদ্র মুখ তুলে আকাশের দিকে তাকালো, অনুনয় করে বলল, ওকে ফিরিয়ে দাও গড, যেখানেই থাকে যেন সুস্থ থাকে। ওকে দেখো, ওর যেন কোনো ক্ষতি না হয়, প্লিজ। রুদ্রকে এই মুহূর্তে কি বলা যায়? এত যন্ত্রণা সব কিছু কি শুধু একজন কাজিনের জন্য, নাকি গভীরে রয়েছে অমূল্য কোনো অনুভূতি? রাত 8টা। রুদ্রদের হৈ হৈ করা বাড়িটা আজ নিস্তব্ধতায় মুড়িয়ে গেছে। মেঝেতে উদাসীন হয়ে বসে আছে সকলে। 24 ঘন্টা না গেলে থানায় জিডি করা যায় না। রাজু তুরফান যেন আজ সবার চেয়ে বড় হয়ে গেল। শরবত করে এনে রুদ্রকে ও নিজের বাবাদের দিয়ে বলেছে, তোমরা তো সারাদিন বাইরে ছিলে,
এটা খেয়ে নাও, হালকা লাগবে। রুদ্র নির্নিশেষ তাকিয়ে রইল, শুধু শরবতের গ্লাস হাতে নিল না। তটিনীর মামারা রওনা দিয়েছে ইতিমধ্যেই। তাইয়ের ইফাতের গোষ্ঠীর সবাই হয়তো এতক্ষণে অর্ধেক চলে এসেছেন। রুদ্র যখন উদাসীন হয়ে মেঝেতে তাকিয়ে, তখন বিকট শব্দে বেজে উঠল তার মুঠোফোন। রাজ ডেকে বলল। ভাইয়া, তোমার ফোন বাজছে। রুদ্র পকেট থেকে ফোন বের করে আননোন নাম্বার দেখে রিসিভ করলো। কানে নিতেই ভেসে এলো চিরপরিচিত কণ্ঠস্বর। রুদ্র ভাই, হসপিটালে আসুন না একটু, আমাকে এসে নিয়ে যান। মা বাবা নিশ্চয়ই চিন্তা করছে, অনেক লেট হয়ে গেছে তো। রুদ্র কথা বলতে চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে স্বর এলো না। অগত্যা লাউডে দিয়ে মোবাইল নিয়ে বাবার দিকে এগিয়ে দিল। তাহসিন ইরফান অবাক হয়ে বলেন, হ্যালো। তটিনী নাক ফুলিয়ে পড়ল। ওহো, বড় বাবা, নিতে আসো আমায়, আমি আটকে গেছি তো। রোবানাহার তৎক্ষণাৎ মোবাইল কেড়ে নিলেন, বলেন, কোথায় তুই টুটিনি মা? তটিনীর গলা ভেসে এলো। আমি হসপিটালে আটকে গেছি বড় মা, রুদ্র ভাইকে পাঠাও জলদি। কোন হাসপাতালে মা? তটিনী হসপিটালের নাম বলে রেখে দিল। রোবানাহার রুদ্রের দিকে তাকালেন। রুদ্র মাথা নাড়িয়ে না করলো। অগত্যা তাহের ও তাহসিন বের হলেন নিজেদের মেয়েকে আনতে। রোবানাহার বরফ এনে রুদ্রের বুকে মালিশ করে দিতে দিতে বললেন, চিন্তা নেই রুদু, ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। মেয়েটিকে আমরা বকে দিব। কিরকম চিন্তায় ফেলেছিল আমাদের। মুখ বন্ধ করে নির্বিকার হয়ে বসে আছে ঈশানী। রাজ ও তুফানের মুখে হাসি ফুটেছে। দুজন খুশিতে কেঁদে ফেলল। 40 মিনিটের মাথায় বাড়িতে প্রবেশ করলো তটিনী। বাড়ির প্রাণ ফিরে পেয়ে রোবানাহার দৌড়ে আসলেন, বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। তটিনী মন খারাপ করে পড়ল, কেঁদো না বড় মা, কিছু হয়নি তো। রোবানাহার চুলের ভাঁজে চুমু খেয়ে পড়লেন, একটা খবর কেন দিসনি মা? তুই হাসপাতালে কি করছিলি? তটিনীর মাথায় ব্যান্ডেজ করা। ঈশানী ছোপা থেকে হাত মেলে দিলেন। তটিনী দৌড়ে নিজের মায়ের কাছে গেল, বলল, আমি সরি মা, আর দুষ্টুমি করব না। তাই ইফাত সোফায় বসতে বসতে বলেন, তোমার মেয়ে রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসছিল, রিক্সার সাথে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে পড়েছিল। পাশের হসপিটালে নিয়ে গেছিল লোকজন। সুন্দর দেখে জ্ঞান ফিরে। বাড়িতে গাড়ি রেখেছি কি জন্য? গাড়ি থাকতে যদি দৌড়ে দৌড়ে যাতায়াত করতে হয়, তো আমি কালকে গাড়ি ভেঙে ফেলবো, মনে থাকে যেন। বলেই তাহের ইফাত নিজের রুমে চলে গেলেন। তটিনী ঠোঁট উল্টে পড়ল। আমি আর দৌড়াদৌড়ি করব না। রোবানাহার রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, সবাই ঠিক আছে রে মা, তোর বাপ মায়ের গোষ্ঠী আস্তে আস্তে রান্না চাপায় গিয়ে। তটিনী ফিক করে হেসে পড়ল, ও মা, ওরাও খবর পেয়ে চলে আসছে। ঈশানী মেয়ের কপালে হাত রেখে বললেন, অনেক রক্ত গেছে নিশ্চয়ই, আরও করিস শয়তানি, আরও দৌড়াদৌড়ি করিস তুই। ঈশানী রান্নাঘরে চলে গেলেন। তটিনী রাজ ও তুরফানের দিকে তাকিয়ে বলল, তোদের চোখ মুখ ফুলে আছে কেন? বাপ রে, তোরাও কেঁদেছিস? রাজ ও তুরফান দৌড়ে এসে দুদিক থেকে জড়িয়ে ধরে পড়ল। আর কখনো এমন করিস না। কয়েক ঘন্টা সবার কীরকম অবস্থা হয়ে গেছে দেখ। ভাইয়া তো অসুস্থ হয়ে গেছে। তটিনী এবার চোখ তুলে মেঝেতে মাথা নিচু করে বসে থাকা রুদ্রের দিকে তাকালো। সোফা থেকে নেমে রুদ্রের পাশে বসে পড়ল। রুদ্র চোখ তুলে তাকাতেই তটিনী হাসলো। রুদ্র নিজেও মুচকি হাসলো। তটিনী কানে ধরেই পড়ল, আমি অনেক সরি রুদ্র ভাই, আর এমন হবে না। রুদ্র নাক টেনে পড়ল। কাছে আয়। তটিনী রুদ্রের গলা জড়িয়ে ধরে পড়ল। আমি ভেবেছি আপনি রাগ করবেন। ও মা, আপনি দেখছি হাসছেন। রুদ্র তটিনীর কপালে হাত বুলিয়ে বলল, অনেক লেগেছে না তোর? তটিনী ঠোঁট উল্টিয়ে বলল, অনেক। রুদ্র পকেট হাতিয়ে চকলেট বের করে দিয়ে বলল, বিকেলে কিনে রেখেছিলাম তোর জন্য। তটিনী দাঁত বের করে হেসে চকলেট নিয়ে নিল। 5টা চকলেটের মধ্যে 2টো রাজ ও তুরফানকে দিয়ে একটা রুদ্রকে দিয়ে বলল, আপনিও খান, বাবা বলেছে আপনি আমাকে অনেক খুঁজেছেন, এনার্জি পাবেন এটা খেলে। রুদ্র চোখের জল নিয়ে হাসলো। তটিনী চকলেট মুখে দিয়ে বলল, আমি তো এখন অসুস্থ। অসুস্থ রোগী কি স্কুলে পড়তে যায় রুদ্র ভাই? রুদ্র মাথা নাড়িয়ে না বলল। তটিনী দাঁত বের করে বলল, সেজন্য আমিও যাব না। এই ফাঁকে চলুন কোথাও ঘুরতে যাই। হ্যাঁ। রুদ্র নির্নিমেষ চোখে তটিনীর চোখের দিকে তাকিয়ে রইল। তটিনী ঢুকলে পড়ল। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? রুদ্র এক হাত দিয়ে তটিনীকে আলতো করে জড়িয়ে ধরে পড়ল, তোর তো ধান্দা ভালো না,
অসুস্থ হয়েও তার ফায়দা তুলছিস, ধান্দাবাজ একটা। তটিনী ঠোঁট উল্টে বলল। আমি বলেছি নাকি? ডাক্তার বলে দিয়েছে অসুস্থতার সময় ঘোরাফেরা করলে মন ভালো থাকে। রুদ্র চুল এলোমেলো করে দিয়ে পড়ল। ঠিক আছে, নিয়ে যাব। রোবানাহার রান্নাঘর থেকে বের হয়ে পড়লেন। তোর চিন্তায় সবার খারাপ অবস্থা হয়েছিল। রুদুর বুক ব্যথা করছিল, তোকে পাওয়ার পর সুস্থ হয়ে গেছে। আমাদের এত কাঁদানোর জন্য তোকে কি করা উচিত বলতো? তটিনী মুখ গোমরা করে পড়ল। আমি কি ইচ্ছে করে কাঁদিয়েছি? রুদ্র মাথা নাড়িয়ে পড়ল। একদমই না মা, তুমি ওকে আর দোষ দিও না। বেচারি মাথা ফাটিয়ে বসে আছে, ওর জন্য শাকসবজি রান্না করো। অনেক রক্ত চলে গেছে নিশ্চয়ই। তটিনী হাত দেখিয়ে পড়ল। এত এত গেছে রুদ্র ভাই। উঠে দাঁড়া, আমাকে টেনে তোল। তটিনী উঠে দাঁড়ালো। যতটুকু শক্তি ছিল সবটুকু দিয়ে টেনে তুলতে চেষ্টা করলো রুদ্রকে, কিন্তু এক চুলও পারল না। রুদ্র নিচ থেকে উঠে দাঁড়ালো। তটিনীর কাঁধে হাতের ভর দিয়ে পড়ল। রুমে নিয়ে চল। তটিনী সিঁড়ি পেয়ে উঠতে উঠতে বলল। আপনার অনেক খারাপ লাগছে রুদ্র ভাই, ডাক্তার ডাকি? লাগবে না, ঠিকই আছি। রুদ্রকে নিজের বিছানায় শুয়ে দিয়ে তটিনী দাঁড়িয়ে রইল। রুদ্র চোখ বন্ধ করে চুপ করে শুয়ে রইল। তটিনী মিনমিন করে পড়ল। আপনার কি মাথা যন্ত্রণা করছে রুদ্র ভাই? টিপে দিই? রুদ্র কোনো শব্দ করল না। তটিনীর নিচ থেকে মাথার কাছে বসে হাত বাড়িয়ে মাথা টিপে দিতে লাগলো। রুদ্র চোখ বন্ধ রেখেও মুচকি হাসলো। তটিনীর কোলে বালিশ রেখে সেখানে মাথা রেখে বলল। এবার টিপে দে বুড়ি। তটিনীর মন খারাপ করে বলল। আমি বুড়ি নই। রুদ্র ঠোঁট চেপে হাসলো। তটিনী কাঁদো কাঁদো স্বরে বলল। আমি বুড়ি নই রুদ্র ভাই। রুদ্র চোখ মেলে পড়ল। তুই বুড়ি নস, তুই মাইয়া। এবার দে, মাথার টিপে দে। তবু কাঁদিস না, আর সহ্য হচ্ছে না, মেরে ফেলবো এবার। তটিনী নাক ফুলিয়ে নিজের কাজ করতে লাগলো। রুদ্র ঘুমে তলিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল। সরি ঐশী। তটিনী সেটা শুনে ফেল। নাক ঠিকঠাক করে মুচকি হাসলো। যাক, তার রুদ্র ভাই আর রেগে নেই। তটিনীর কাজিন মহলে ভরে গিয়েছে বাড়িতে। রাত তখন 10টা। চিৎকার চেঁচামেচিতে রুদ্রের গান ঝালাপালা হয়ে গেছে। সবচেয়ে বেশি তটিনীর গলায় বেশি শোনা যাচ্ছে। রুদ্র মাথা চেপে ধরে উঠে বসলো। ভার্সিটি থেকে এসে এখনো ফ্রেশ হওয়া হয়নি তার, শরীর ম্যাচ ম্যাচ করছে। রুদ্র একটানে টি শার্ট খুলে ছুঁড়ে ফেল। হেলে দুলে ওয়াশরুমে ঢুকলো শাওয়ার নিতে। তটিনীর কাজিন মহল তেমন বড় না। তটিনীর মা ঈশানের এক বোন রয়েছে, যিনি ঈশানের ছোট। তার দুটো বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, যারা তটিনীর সাথে বর্তমানে হইহুল্লোড় করছে। বাকি রইল রুদ্রের গোষ্ঠী। রুদ্র ও তটিনীর বাবার দিক থেকে আবার গোষ্ঠীও ভীষণ বড়। রুদ্র ও তটিনীর দাদা ছিলেন বিরাট বড়লোক। বাড়ি ধারায় তার বিশাল পরিত্যক্ত বাড়ি রয়েছে, যেটাতে কেউ থাকে না। পুরান আমলের হয় সেটাতে কারোর তেমন যাতায়াত নেই। রুদ্রের বাবা চাচা ভেবে রেখেছেন ওটা পুনরায় মেরামত করে এতিমখানা বানাবেন। তাহসিন ইরফানের চাচাতো ভাই বোন রয়েছে 2 জন। তাদের ছেলে মেয়ে আবার 5 জন। একজনের 2 ছেলে 1 মেয়ে, আরেকজনের 2 ছেলে 1 মেয়ে, আরেকজনের 1 ছেলে 1 মেয়ে। চাচাতো ভাইয়ের নাম আশফাক আহমেদ, তার ছেলের নাম আশার আহমেদ ও আশফি আহমেদ, মেয়ের নাম আলপনা আহমেদ। আশার অনার্স শেষ করে মাস্টার্সের প্রস্তুতি নিচ্ছে। আশফি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। আলপনা ইন্টার শেষ করে অনার্সে অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে। তাহসিন ইরফানের চাচাতো বোনের নাম আশারিয়া আহমেদ, স্বামীর নাম ওবায়দুল দেওয়ান। তার 1 ছেলে ও 1 মেয়ে, নাম শশী দেওয়ান ও শিশির দেওয়ান। শিশির রাজ ও তুরফানের সমবয়সী। শশী আশফির মতোই অনার্স অ্যাডমিশনে প্রস্তুতি নিচ্ছে। এই হলো রুদ্র ও তটিনীর গোষ্ঠীর ডিটেলস। রুদ্রদের ড্রয়িং রুমের সোফাতে বসে আছেন সবাই। কতদিন পর ভাই বোন একসাথে। রোবানহার ও ঈশানী একের পর এক নাস্তা পানি তৈরি করছেন। আশারিয়া আহমেদের যত্নের কোনো ত্রুটি রাখছেন না কেউ। যত হোক 3 ভাইয়ের মধ্যে 1 বোন সে। আশারিয়া আহমেদ গাজীপুরে থাকেন, আশফাক আহমেদ থাকেন শাহবাগে, তটিনীরা থাকে মিরপুরে। শাও নিয়ে নিচে নামলো রুদ্র। তটিনী তখনও এদিক সেদিক ছুটছে, সাথে ছুটছে তার খালাতো 2 ভাই বোন। রুদ্র মৃদুস্বরে ধমক দিয়ে বলল। এত দৌড়াদৌড়ি করছিস কেন তোরা? এই তুই না একটু আগে মাথায় সেলাই নিয়ে বাসায় ফিরলি, এত বড় কাণ্ড করেও এখন দৌড়াদৌড়ি করছিস? তটিনী এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইল। বাচ্চা দুটো ভয় পেয়ে তাদের মা বাবার কাছে চলে গেছে। তটিনী মিনমিন করে বলল। এত ধমকাচ্ছেন কেন? একটু তো দৌড়িয়েছি। রুদ্র
রুদ্র কথা না বাড়িয়ে সোফার দিকে চলে গেল। সবাইকে সালাম দিয়ে বসে পড়ল। কাজিনদের সাথে হাই হ্যালো করে রান্নাঘরে ঢুকলো। রোবানাহার তখন মাংস রান্না করছেন। রুদ্র নিজের হাতে খুন্তি নিয়ে তরকারি নাড়তে লাগলো। রোবানাহার ছেলের কাণ্ড দেখে হেসে বললেন, আমাকে দে, আমি পারবো। রুদ্র দিল না, বলল, তুমি বরং সবজি কাটো, আমি দেখছি এটা। শিলা আন্টি কবে গ্রাম থেকে ফিরবেন? তোমারও চাচি আমার উপর অনেক ধকল চলে যাচ্ছে তো। রোবানাহার শসা কাটতে কাটতে বলেন, অনেকদিন পর বেড়াতে গিয়েছে বেচারি, থাক আসুক তৃপ্তি ভরে থেকে। আমি আর তোর চাচি সামলে নিতে পারবো, সমস্যা হবে না। রোবানাহার শসা কাটতে কাটতে বললেন। রুদ্র মাংস রান্না করে মাছ ভাজতে শুরু করলো। তখনই টটিনি ঢুকলো রান্নাঘরে। নাক টেনে মাছ ভাজার গন্ধ নিয়ে পড়লো। আহ বড় মা, আমাকে মাছ ভাজা দাও, খাবো। রুদ্র গম্ভীর গলায় বলল, বিড়াল নাকি তুই? মাছের গন্ধ পেয়ে চলে এসেছিস? টটিনি মুখ বাঁকিয়ে বলল, কাজ করছেন সেটাই করুন, মালকিনের সাথে তর্ক করতে আসবেন না। রুদ্র ভুরু কুচকে বলল, মালকিন? আর তুই ফু দিলেই তো উড়ে যাবি। টটিনি ঠোঁট উল্টে বলল, তোমার ছেলেকে বলো আমাকে মাছ ভাজা দিতে, না হলে কিন্তু আমি চিৎকার করব বড় মা। রোবানাহার হেসে বলেন, দিয়ে দে রুদু, বেচারি অনেক রক্ত খুইয়ে এসেছে। রুদ্র প্লেটে মাছ ভাজা দিয়ে পড়ল। নে, আর চাইবি না, বিড়াল কোথাকার। টটিনি মাছের প্লেট নিয়ে চলে গেল। রোবানাহার ছেলের দিকে তাকিয়ে বললেন, শুধু শুধু ওর সাথে লাগিস। রুদ্র কিছু না বলে হাসলো। মাছ ভাজা শেষ করে মাছের তরকারি বসিয়ে দিল। ভাত আগেই রান্না করা হয়ে গেছে। রোবানাহার সবজি কাটার পর রুদ্র সেগুলো টেবিলে নিয়ে রাখতে লাগলো এক এক করে। বলা বাহুল্য, রুদ্র প্রায়ই তার মা চাচিকে রান্নার সাহায্য করে। ঈশানী থালা বাসন পরিষ্কার করে টেবিলে এনে রেখেছে। আজ রুদ্রদের বাড়িতে এক টেবিলে জায়গা হবে না, এক একজন এক এক জায়গায় বসে পড়ছে খেতে। কেউ সোফায়, কেউ টেবিলে, কেউ বা মেঝেতে। রুদ্র মেঝেতে বসে খাচ্ছে। তার এক পাশে বসেছে আশফি ও আহসান। সামনাসামনি বসেছে তটিনী, আলপনা ও শশী। শিশির টেবিলে বসে চশমা ঠেলতে ঠেলতে খাচ্ছে। তটিনীর খালাতো কাজিন দুটো নিজের মায়ের হাতে খাচ্ছে। মুরব্বীরা সব টেবিলে খাওয়া দাওয়ার পাট চুকে সবাই এসির পাওয়ার বাড়িয়ে বসে আছেন। আশারি আহমেদ হেসে বলেন, অনেকদিন পর তোমাদের হাতে রান্না খেলাম, মন্দ লাগলো না ভাবি? ঈশানী কোকো কোলা গ্লাসে ঢেলে এগিয়ে দিয়ে বলেন, আপনাদের পেয়ে আমাদেরও অনেক ভালো লাগছে, কতদিন পর সবাই একসাথে। আশফাক আহমেদ দিন খোলা মানুষ, তিনি চট করে বলেন, এই ফাঁকে সবাই মিলে একটা ট্যুর দিলে কেমন হয়? লাফিয়ে উঠল তটিনী। চাচার সাথে তাল মিলিয়ে পড়ল, অবশ্যই অবশ্যই, আমি যাব। ঈশানী মেয়ের দিকে চোখ রাঙিয়ে তাকালেন। তাহসিন ইরফান আধা পাকা দাড়িতে হাত বুলিয়ে পড়লেন, যেহেতু অনেকদিন পরে একসাথে, সেহেতু একটু ঘোরাঘুরি করাই যায়, কি বলো রোবা? রোবানাহার রুদ্রের দিকে তাকালেন। রুদ্রের সহজ উত্তর, সবাই গেলে যাব, সমস্যা কি? অবশেষে সবাই মতামত দিল তটিনীকে পাইকে। সে নেচে নেচে বাড়ি মাথায় তুলছে। রাজ ও ইরফান ট্যুরে যাবে বলে দাঁড়াতে শার্ট প্যান্ট অর্ডার করতে বসে গেছে। রোবানাহার ও ঈশানী সাথে আশারিয়া ও ঈশানীর বোন অনলাইনে জামা কাপড় দেখা শুরু করেছে। বাড়িতে যেন হঠাৎ করে ঈদ লেগে গেছে। শুধু আমাদের তটিনী নেচে বেড়াচ্ছে একা একা, কিন্তু চোখ ফাঁকি দিতে পারছে না রুদ্রের। সোফায় বসে পর্যবেক্ষণ করে চলেছে রুদ্র। এরই মাঝে চোখ রাঙাচ্ছে, তার মধ্যে ডাক দিলেন ঈশানী। তটিনীকে অনলাইনে জামা কাপড় দেখাতে বসিয়ে দিলেন। চঞ্চল তটিনী নাক ফুলিয়ে বলল, তুমি দেখো মা, তুমি যা কিনে দেবে তাই পরবো। শশী চশমা ঠেলে পড়ল, নিজের কোনো পছন্দ নেই? তটিনী সেটা কানে নিল না। সে আবারও দুটো বাচ্চার সাথে ছুটতে ব্যস্ত। শশী নিজের ভাই শিশিরকে ফিসফিস করে পড়ল, তটিনীর বয়স কত জানো ভাই? 16 তো হবেই। শশী বুড়ো চুলকিয়ে পড়ল, এই বয়সেও এত চঞ্চল? ওর কি কোনো প্রবলেম আছে? শিশির অবাক হয়ে বলল, কি প্রবলেমে থাকবে? শশী কথা কাটতে বলল, না কিছু না, এমনিই বললাম, অতিরিক্ত চঞ্চল তো। শিশির অভিজ্ঞতার মতো করে বলল, এমন করার বয়সই এখন। আজকের যুগে প্রায় সবাই নিজেকে ভেতরে ভেতরে গুটিয়ে নেয়, সেখানে ও হাস্যোজ্জ্বল একটি মেয়ে। প্রত্যেকেরই উচিত ওর মতো হওয়া, নিজেকে গুটিয়ে না নিয়ে হাসি খুশি থাকা।
না হলে দিন শেষে বেরঙিন শৈশব বলে স্ট্যাটাস ছাড়া কিছু দিতে পারবে না। শিশিরের কথার প্রত্যুত্তরে শশী চুপ হয়ে গেল। হয়তো তার ভাই সত্যিই বলেছে, কারণ তার ভাই অনেক বই পড়ে, আর যারা বই পড়ে তাদের অনেক জ্ঞান থাকে। তটিনীরা ট্যুরে যাচ্ছে, তাও বড়সড় ট্যুর। সিলেটের মাটিতে তটিনীর কখনো পা রাখা হয়নি, সেজন্য সে অনেক এক্সাইটেড। রাতের মধ্যে সব কিছু গুছিয়ে রাখা হয়েছিল। সকালের দিকে মাইক্রোতে সবাই চেপে বসে পড়ল। তটিনী চিল্লিয়ে পড়ল, হুররে, এবার যাচ্ছে ট্যুরে সিলেট। রুদ্র সামনের সিট থেকে কান চেপে ধরল। শশী ভুরকুচকে তাকিয়ে রইল। সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর। একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় মূলত সিলেট শহর হিসাবে পরিচিত। সিলেট 2009 সালের মার্চ মাসে একটি মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করে। সুরমা নদীর পরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। প্রকৃতির সৌন্দর্য মর্জিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত। সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা। এই শহরের বিশাল সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। সিলেটের পাথর বালুর গুণগত মান দেশের মধ্যে শ্রেষ্ঠ। এখানকার প্রাকৃতিক গ্যাস সারা দেশের সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে। সিলেট শহরের কেন্দ্রস্থল সিলেট রেলওয়ে স্টেশন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, চা বাগান, শাহজালালের মাজার, সিটি পয়েন্ট, শাহজালাল ও শাহপরানের পবিত্র মাজার শরীফ এ শহরে অবস্থিত। প্রতি বছর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ লোক মাজার জিয়ারতের উদ্দেশ্যে আগমন করে। বিপুল সংখ্যক পর্যটন এছাড়াও রয়েছে জাফলং, রাতারগুল, বিছানাকান্তি, সাদা পাথর। জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রূপের পসরা সাজিয়ে জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে। সিলেটের জাফলংয়ে বর্ষার ট্যুর দেওয়ার আনন্দে তটিনীর খুশি যেন ধরছে না। রুদ্র বলেছে পালে সিলেটে আরও অন্যান্য জায়গাও নিয়ে যাবে। মেদিনীতে ঝিরঝির বর্ষণ নেমেছে। বাতাসের দাপটে ধুলো বালি উড়াউড়ি করছে চারিদিকে। ঝিরি বর্ষণ শুরু হওয়ার মধ্যেই বাহিরে ঘোরাঘুরি করা দর্শকরা রিসোর্টে ঢুকে গেছে। এই অন্ধকারে বৃষ্টিতে ভিজে যাওয়া প্রকৃতির কণা জাফলংকে যেন আরও সৌন্দর্যে ভরিয়ে দিচ্ছে। ধুলোকণা চোখে মুখে পড়তে পারে, সেজন্য রিসোর্টে অবস্থানকৃত ব্যক্তিরা জানালা আটকে দিয়েছে অনেক আগে। ধুলোবালি ওড়ানো এই বর্ষণে জাফলংয়ের রিসোর্টের প্রবেশদ্বারে থামল একটি যাত্রীবাহী মাইক্রোবাস। ছোটোখাটো মাইক্রো থেকে নেমে আসলো এক একে রুদ্র, তটিনী ও তাদের পরিবারের লোকজন। রাত তখন 8টা। মাইক্রো থেকে নেমে সবাই দৌড়ে রিসোর্টের দিকে এগুচ্ছে। এই ধুলোবালি ওড়ানো আবহাওয়াতেও তটিনী দুহাত দুদিকে মেলে দিয়ে চিৎকার করে বলছে, সবকিছু এত সুন্দর কেন রুদ্র ভাই? রুদ্র হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, পরে সব দেখিস, আপাতত নিজেকে বাঁচা। অগত্যা তটিনীর রাতে আর ঘোরাঘুরি করা হলো না। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাই আরামের ঘুম দিল কাঁথা মুড়িয়ে জাফলংয়ের রিসোর্টে। রৌদ্র উজ্জ্বল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। বাতাসে বইছে শীতল হাওয়া। সময় ভোর 7টা। রাতের মধ্যভাগে আকাশের কান্না থেমে আস্তে আস্তে আকাশের আবারও মেঘ জমতে শুরু করেছিল। অন্ধকার কাটিয়ে ধীরে ধীরে প্রভাতের আলো ফুটিয়ে উঠতেই সূর্যি মামা নিজের ক্ষমতা দেখালেন অল্প করে। ঘুম ঘুম চোখে তাকালো তটিনী। মুঠো ফোন বের করে সময় দেখে নিল। 8টা এখনও বাজেনি। সে উঠে ফ্রেশ হয়ে নিল। পাহাড়, টিলা আর দিগন্ত বিস্তৃত চা বাগান যেন সিলেটকে ঢেকে রেখেছে সবুজ চাদরে, যেখানে পর্যটকরা মুগ্ধ হন।
প্রেমে পড়েন শীতল প্রকৃতির এই লীলাভূমিতে। সিলেট হচ্ছে দুটি পাতা, একটি কুড়ির সবুজ রঙের নয়নভিরাম চরণভূমি, হরজত শাহজালাল ও হরজত শাহপরাণ সহ 360 আউলিয়ার পণ্যভূমি। এখানে জন্মেছে মরমী কবি হাসন রাজা, রাধারমণ দত্ত, আলকুম শাহ, দূরবীন শাহ ও আব্দুল করিমের মতো মরমী সাধকরা। প্রকৃতিকন্যা জাফলং বাংলাদেশে এক নামে পরিচিত, সিলেট জাফলং নামে। সেখানে এসেছে তারা। সকালের নাস্তা শেষ করে 9টার পর রিসোর্ট থেকে বের হলো সবাই। তটিনী জিন্স ও টি শার্ট পরেছে, রোবানাহরও ঈশানী যেন যুবতী হয়ে গেছেন হঠাৎ করে। দুজনে জিন্স ও ফতোয়া পরেছেন, নিজেদের বোধের দেখে হতভম্ব দুই ভাই। সাথে যোগ দিয়েছে আশারিয়া আহমেদ। আলপনা ও শশী জিন্স টি শার্ট পরেছে, সবার মধ্যে পর্যটক ভাব। জাফলংয়ের পানিতেই নেমেছে সবাই। এত শান্তি যেন আর কোথাও নেই। চারিদিকে সকালের শীতল বাতাস বইছে। এই জন্যই বুঝি সবাই সিলেটকে শান্তির শহর বলে। ভারতের মানুষ আর বাংলাদেশি মানুষের মিলন মেলা যেন এই জাফলং। কেউ কেউ পানিতে সাঁতার কাটছে, কেউ কেউ ছবি তুলছে, কেউ কেউ নৌকায় চড়ে ব্রিজের কাছে গিয়ে ফিরে আসছে। আস্তে আস্তে সব দোকানপাট খুলছে দোকানিরা। তটিনী পানিতে লাফাচ্ছে, সাথে যোগ দিয়েছে দুটো পিচ্ছি কাজিন। রুদ্র কোমরে হাত রেখে বলল, এখানেই লাফাতে থাক, দূরে যাস না। সাঁতার জানিস না কিন্তু তুই। তটিনী বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। রুদ্র মোবাইলের ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলো। এদিকে রাজ ও তুরফান হাফ প্যান্ট পরে পানিতে নেমেছে। দুজনেই খুশি যেন ধরছে না। তুরফান ও রাজ সাঁতার জানে, সেজন্য তারা গভীরে গিয়ে সাঁতরাচ্ছে। তটিনীর তা দেখে মন খারাপ হলো। রুদ্র তখন ছবি তুলতে ব্যস্ত। তটিনী তুরফানকে ডেকে বলল, এই ভাই আমাকেও নে না, আমিও সাঁতরাবো। তুরফান তটিনীর 1 বছরের ছোট, কিন্তু লম্বার কারণে বোঝার উপায় নেই কে ছোট কে বড়। তুরফান বড় ভাইয়ের মতো করে বলল, একদম না বোন, তুই সাঁতার জানিস না, পরে ডুবে যাবি। তটিনী ঠোঁট উল্টে বলল, আরে ডুববো না, তোরা দুটোই ধরে রাখবি আর আমি সাঁতরাবো। রাজ ও তুরফান একে অপরের দিকে তাকালো। রাজ ইশারায় মানা করতে তুরফান বলল, না রে, তুই বরং বাবাকে বল যা। অগত্যা তটিনী বাবার দিকে তাকালো। তার ইফাত পানির ওপর একটি পাথরে বসে আছেন। তটিনী সেদিকে এগিয়ে গিয়ে বলল, আমাকে ধরে সাঁতার কাটাও না বাবা, প্লিজ। তার ইফাত উঠে দাঁড়ালেন, মেয়েকে নিজের দু হাতে তুলে রাজদের কাছাকাছি নিয়ে গেলেন। তটিনী বিশ্বজয় করার মতো আনন্দ পেল। রাজ ও তুরফানকে ভেঙচি কেটে সে সাঁতার কাটতে লাগলো। তার ইফাত কিছু সময় পরেই বললেন, হাতে ব্যথা করছে মা, চলো পারে যাই। তিনি বাবার কথা মেনে নিল। পারে আসার পর রাজু মুখ ভেঙচি ফিরিয়ে দিয়ে পড়ল। এবার কি করবি? তটিনী নাক মুখ ফুলে রুদ্রকে চেপে ধরল। রুদ্র অবাক হয়ে পড়ল। কি হলো তোর? তটিনী কাদো কাদো মুখ করে পড়ল, সাঁতার শিখবো রুদ্র ভাই। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল, তোর বাপকে বল। বাবা তো কিছুক্ষণ পরেই হয়রান হয়ে গেছে। কিছুক্ষণ হলেও তো কেটেছিস, তাহলে আর মন খারাপ কিসের? আমি আরো সাঁতার কাটবো। রুদ্র পানিতে নেমে বলল, আয়। তটিনী রাজ ও তুরফানের দিকে তাকিয়ে ভেঙচি কাটলো। রুদ্র সেটা দেখে হেসে বলল, সব সময় সবকিছু নিয়ে প্রতিযোগিতা না করলে চলে না তোর। তটিনী পাম মারতে পড়ল, আপনি কত ভালো রুদ্র ভাই, আপনার কত এনার্জি বলুন। আপনার কাছে তো কুস্তিওয়ালারাও ফেল। রুদ্র মিনমিন করে পড়ল, বেশি বেশি হয়ে গেল না? জাফলংয়ে 2 দিন থেকে তটিনীরা পথ বদলালো। গাড়িতে করে রওনা হলো সিলেটের অন্য আরেকটি পর্যটন স্থানে। শাহপরাণ ও শাহজালাল ঘুরে তারা স্টেডিয়ামে গেল। সেখানে চারিদিকে বিস্তৃত চা বাগান, সবুজে ঘেরা চারিদিক। একদল চা পাতা সংগ্রহ করতে ব্যস্ত। কেউ কেউ এসেছে পিকনিকে। এত মানুষের মধ্যে নিজেকে অনুভব করে তটিনীর মন নেচে উঠল। চা বাগান ঘুরে সিলেটের বিখ্যাত 5 ভাই রেস্টুরেন্টে দুপুরে খাবার খেলো তারা। তারপর রাতে বাসে করে রওনা দিল রাজধানীতে। সময় চলে গেল তীব্র বেগে। তটিনী নবম থেকে 10মে উঠে গেল। রুদ্র তখন 2nd ইয়ারের পরীক্ষা শেষ করে বাসায় পড়ে আছে। হাতে তার অফুরন্ত সময়। তখন আমাদের তটিনীর বয়স
17তে গিয়ে ঠেকেছে। এই দীর্ঘ ছুটিতে রুদ্র আবারও বন্ধুদের নিয়ে ট্যুর দিবে বলে ভাবলো। বরাবরের মতো যেতে আগ্রহ প্রকাশ করলো তটিনী, কিন্তু রুদ্র রাজি হলো না। বলল, এসএসসি পাস কর, তখন কাশ্মীরে ঘুরতে নিয়ে যাব। তটিনী চোখের জল নাকের জল এক করে রুদ্রকে গলাতে পারল না। রুদ্র বন্ধুদের নিয়ে ট্যুর দিল দার্জিলিংয়ে। কিছুটা অভিমান নিয়ে তটিনী পড়াতে মন দিল। মনে মনে প্রতিজ্ঞা করলো রুদ্রকে আর কখনো ট্যুরে নিতে বলবে না। তটিনীর সফট হার্টে ব্যাপক আঘাত লাগলো। জেদের বসে চঞ্চল তটিনী হঠাৎ সিরিয়াস হলো সব কিছুতে। স্কুল কামাই করা মেয়েটি নিয়মিত স্কুলে যাতায়াত করতে লাগলো। নিজের মেয়ের চেঞ্জ দেখে মনে মনে খুশি হলো। চিন্তা হচ্ছিল ঈশানী মেয়ে হঠাৎ করে এভাবে চুপচাপ হলো কেন। রুদ্র ট্যুর থেকে আসার 1 মাস পর সহ্য করতে না পেরে তটিনীর অভিমান ভাঙানোর সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো। মাথায় হাত রাখতে তটিনী হুড়হুড় করে কেঁদে অভিযোগ করলো, আপনি আমাকে কেন ট্যুরে নেননি রুদ্র ভাই? রুদ্র কান ধরে বলল, আমি জীবনে যেখানেই যাই না কেন তোকে সাথে নিয়ে যাব মা। তবু তুই এরকম সিরিয়াস অভিমান করিস না। কখনো বিয়ে করে বউকে নিয়ে হানিমুনে গেলেও তোর জন্য আলাদা টিকিট নিব যাতে তুই যেতে পারিস। বিনিময়ে তটিনী মুখ ভেঙচি কেটে বলল, আপনাকে কোন মেয়ে বিয়ে করবে রুদ্র ভাই? রুদ্র হেসে বলল, সময় হলে দেখতে পাবি কে করে। তটিনী আবারও আগের মতো হলো, কিন্তু রুদ্রের সাথে মেশাটা কমিয়ে দিল। হয়তো বয়স বাড়ছে বলে ম্যাচুরিটি এসেছে একটু, কিন্তু রুদ্র আগের তটিনীকে মিস করতে লাগলো। পিচ্ছি মেয়েটা বড় হলো কেন? তটিনী আজকাল রুদ্রের আশেপাশে আসে না। কিছু বলেও মাথা নিচু করে বলে। রুদ্র হাত ধরে জিজ্ঞেস করেছিল, পাল্টে যাচ্ছিস কেন তুই? তটিনী লজ্জা পেয়ে বলেছিল, বড় হচ্ছি রুদ্র ভাই। তটিনীর বড় হওয়াটা রুদ্র মানতে পারল না। আগের তটিনীকে মিস করতে লাগলো প্রতিনিয়ত। তটিনী এসএসসি পাশ করলো। রুদ্র অনার্স লাস্ট ইয়ারে। তখন তটিনীর বয়স হলো 18। অ্যাডমিশন নিয়ে কলেজেও চান্স হয়ে গেল তার। বেচারা রুদ্র ভাই শুধু অসহায় চোখে চেয়ে চেয়ে তটিনীর বড় হওয়া দেখতে লাগলো। আগের তটিনী আর এই তটিনীর মধ্যে বিস্তর ফারাক। এই তটিনী লজ্জা পায়, আগের তটিনী ছিল মুখ পাতলা। রুদ্র নিজেই এই অনুভূতির কোনো নাম দিতে পারে না। সে অনেক কিছু বুঝেও চুপ করে যায়। মা বাবা চাচা চাচির একমাত্র আদরে মেয়ে তটিনী। সে যদি ভাগ বসে তো পুরো গোষ্ঠী তাকে কী করবে কে জানে। রুদ্র নিজের অনুভূতি চেপে যেতে লাগলো। চুপ হয়ে দেখতে লাগলো তটিনীর বড় হওয়া। রুদ্র যখন গ্র্যাজুয়েট হলো তখন তটিনী ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। বিদেশি উচ্চশিক্ষার জন্য সব ব্যবস্থা হলো। রুদ্র নিজের অনুভূতি চেপে রেখে 6 মাসের মধ্যে বিদেশে পাড়ি জমালো। তটিনী কলেজ লাইফের ইতি টানলো। যে মেয়েটি পড়াশোনা ভালো লাগতো না, সে মেডিকেলে চান্স পেতে পুরোদমে পড়তে লাগলো। এর ফলাফলও পেল ভালো। সিলেট ওসমানীতে চান্স পেয়ে তটিনী রাজধানী ত্যাগ করলো। রুদ্র যাও একটু একটু খোঁজ নিতে পারতো, এখন তাও পায় না। একজন যুবতী মেয়েকে তো প্রতিদিন ফোন দেওয়া যায় না, সপ্তাহে একবার 5 মিনিটের মতো কথোপকথন। এই তো তাও কাজিন ভাই হিসাবে। রুদ্র পুরোটা সময় গম্ভীর থাকে। তুই থেকে তুমিতে এসেছে তার সম্বোধন। তাদের সম্পর্কে এই দেওয়ালটা ঠিক কিভাবে উঠলো সেটা রুদ্র ভেবেও বের করতে পারে না। কারণ শুধু একটাই, হতে পারে তটিনীর বড় হওয়া। কিন্তু একটা মানুষ কি করে এত দ্রুত বড় হয়ে যেতে পারে, এত দ্রুত কিভাবে পাল্টে যেতে পারে? এভাবেই চলতে লাগলো। তটিনীর পড়াশোনা চলতে লাগলো পুরোদমে। ডাক্তারি পড়া ছুটিতে হোস্টেল বান্ধবীদের সাথে একটু আধটু ঘোরাঘুরি, ঈদে বাবা মাকে দেখতে যাওয়া। এই তো এই যে এই চেঞ্জটা, এই পরিবর্তনটা হয়েছে কোনো কারণে। আমাদের জীবনে একটা ধাক্কা খেতে হয়, যার জন্য আমাদের পরিবর্তন হতে হয়। জীবনে ধাক্কা না খেয়ে আমরা ঠিক বড় হই না। আমাদের আত্মসম্মান বা ম্যাচুরিটি বাড়াতে একটা ধাক্কাই যথেষ্ট। চঞ্চল তটিনী সবার আড়ালে কোনো একটা ধাক্কা পেয়েছে। ওই ধাক্কাটাই তাকে আত্মসম্মান বুঝতার একটি মেয়ে বানিয়ে দিয়েছে। রাত 12টা। হোস্টেলের বারান্দায় অন্ধকারে দাঁড়িয়ে আছে তটিনী। মন খারাপের মেঘেরা তাকে চেপে ধরেছে। চোখে টলমলো করছে নোনা জল। বুকে চেপে আছে এক সমুদ্র কষ্ট, যা কাউকে বলা হয়নি। তটিনী জানে না সে কখনো বলতে পারবে কিনা। শুধু সে জানে সে মারাত্মক ভুল করে ফেলেছে। এমন ভুলের কারণে তাকে অভিমান করে যেতে
এমন ভুলের কারণে তাকে অভিনয় করে যেতে হচ্ছে। সে জানে না সে আবারও আগের মতো হতে পারবে কিনা। সে জানে না আগের মতো রুদ্রকে রুদ্র ভাই বলে জড়িয়ে ধরতে পারবে কিনা। হাজারটা বায়না ধরতে না পারার আফসোসে তার বুকে পাহাড় জমা হলো। সেই পাহাড় সাগরে পরিণত হয়ে তটিনীর চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। অন্ধকার মন খারাপি আকাশের দিকে তাকিয়ে তটিনী অভিযোগ করে ফেলো সম্পূর্ণ বেখেয়ালে। প্রিয় রুদ্র ভাই, আপনি কি দুঃখ চিনেন? মন খারাপ বুঝেন? চিনলে কেন বুঝেন না প্রেয়সীর হৃদয়ের ব্যাকুলতা? আপনার জন্য ব্যাকুল থাকে যার মন। কেউ একজন আপনাকে নীরবে মন দিয়ে বসে আছে, বুঝতে পারেন না কেন? আপনার কি কিছু যায় আসে না? একটু বুঝুন না। মেয়ে মানুষের মন বুঝতে না পারলে কেমন পুরুষ আপনি? তটিনী তার চঞ্চল মন গুমড়ে মরছে। আপনার একটি ইশারা পাওয়ার আসে। আপনি সব বুঝেন, সব জানেন। জানলেন না শুধু তটিনীর মনের কথা, আপনার অগোচরে যে কষ্ট আমি বয়ে চলেছি, সেই কষ্টটা যেন আপনি কখনো অনুভব না করেন। আপনাকে যেন আপনার ভাগ্য ভালো রাখে। তটিনীর ভাগ্যে কয়লা থাক, যা পুড়িয়ে ছারখার করে দিবে তটিনীর লুকোনো চঞ্চল হৃদয়কে। বিদেশের মাটিতে বরফ ঢাকা বিস্তর প্রান্তরে হুডি পরে দাঁড়িয়ে আছে এক যুবক। বরফ দিয়ে বানিয়ে চলেছে এক চঞ্চল হরিণীর কিশোরী রূপ। বরফ গলতে গলতে সেটাই না হয়ে যেতে যেতেই যুবকটির চোখ থেকে টুপ করে পড়ল এক ফোঁটা নোনা জল। বরফ ধীরে ধীরে যুবকটিকে গ্রাস করে নিতে শুরু করতেই ভেসে এলো কারো চিৎকার। এই রুদ্র, কি করছো তুমি ওখানে? কুইকলি চলে আসো, তুমি চাপা পড়ে যাবে। রুদ্রে যেন ধ্যান ফিরল, তড়িৎ গতিতে চলে গেল হোস্টেলের ভিতরে। হাত পা জমে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। হুডি খুলে রুদ্র ব্ল্যাঙ্কেটের তলে ঢুকলো। হট এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে জুবুথুবু হয়ে বসে রইল কিছু সময়। বুকে ব্যথা ধীরে ধীরে কমে আসতে লাগলো। চিৎকার করা যুবকটি গরম কফির মগ এগিয়ে দিয়ে পড়ল। কি করছিলে তুমি তখন? কতটা ক্ষতিকর ওটা জানো? রুদ্র কিঞ্চিত হেসে কফিতে চুমুক দিয়ে পড়ল। তাকে ভাবতে লাগলে আমি দুনিয়া ভুলে যাই হ্যারি। হ্যারি কাজ চাপড়ে পড়ল। লাভ সাবজেক্ট, ওয়াও। রুদ্র চোখ বন্ধ করে কফিতে চুমুক দিতে লাগলো। বুকে তখনও চিনচিন করছে তার। কাউকে মনে পড়ছে তীব্রভাবে। ঘুমের মধ্যে কেউ চুলের মুঠি চেপে ধরতে হকচকিয়ে ঘুম ছুটে গেল তটিনীর। ঘুম ঘুম চোখে তাকানোর আগেই প্রচণ্ড জুড়ে টান দিয়ে উঠে কেউ উঠিয়ে বসালো তাকে। চোখ কচলে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলো কাজটি কার। কিছু না বলে আবারও বিছানায় শরীর এলিয়ে দিল সে। সেটা সহ্য হলো না ব্যক্তিটির। আবারও চুলের মুঠি চেপে ধরে উঠে বসালো। তটিনী এবার মারাত্মক রেগে গিয়ে পড়ল। সমস্যা? তিনি চোখে মুখে বিস্ময় নিয়ে বললেন, কয়টা বাজে খেয়াল আছে? কলেজের প্রথম দিনে পড়ে পড়ে ঘুমোচ্ছিস? তার এহেন প্রত্যুত্তরে তটিনী চমকে গেল। মাথা এলোমেলো হয়ে গেল তার। আজ তার কলেজের প্রথম দিন, অথচ আজ সে পড়ে পড়ে ঘুমাচ্ছিল। চোখে মুখে অসহায়ত্ব ফুটিয়ে বলল, কয়টা বাজে? খুব বেশি দেরি হয়ে গেছে। মহামান্য সেই ব্যক্তিটি রাগে গজগজ করতে করতে বললেন, তেমন দেরি হয়নি, আমি বাইকে করে নিয়ে যাব, পৌঁছে যাবি জলদি। তটিনী তাহার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলল, আজ আপনি যদি না তুলে দিতেন তো আমি প্রথম ক্লাসটা মিস করে যেতাম। ধন্যবাদ আপনাকে রুদ্র ভাই। রুদ্র হেসে ফেল। চলে যেতে নিয়েও তটিনীর মুখের দিকে তাকিয়ে থেমে গেল। বলল, তোর চোখ মুখ এমন শুকনো কেন বলতো? তটিনী শুকনো ঢোক গিলে বলল, একটা মারাত্মক স্বপ্ন দেখেছি রুদ্র ভাই। রুদ্র আগ্রহ প্রকাশ করে বলল। কি রকম স্বপ্ন? তটিনী ঠোঁট উল্টে বলল, আমি দেখেছি যে আমি পাল্টে গেছি কোনো কারণে। আপনার সাথে কথা টথা বলছি না, আপনি বিদেশে চলে গেছেন পড়াশোনা করতে। কিসব অনুভূতি, কিসব কি দেখলাম রুদ্র ভাই, আর মনেও পড়ছে না। রুদ্র অবাক হয়ে তাকিয়ে বলল, কি দেখে ঘুমিয়েছিলি বলতো? একটা স্যাড এন্ডিং মুভি দেখেছিলাম। রুদ্র গম্ভীর স্বরে বলল, এজন্যই। তা আর কি কি দেখলি? দেখলাম আমরা ওই যে জাফলং ঘুরতে গিয়েছিলাম না, সেখান থেকে এসেই সব কেমন পাল্টে গেছে। আপনি আগের মতো আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাননি, সেজন্য আমি অভিমান করে বদলে গেছি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আমি নাকি মেডিকেল চান্স পেয়েছি। রুদ্র এ পর্যায়ে হেসে ফেলল। বলল, মেডিকেল? তটিনী ঠোঁট ফুলিয়ে বলল, আপনি হাসবেন না তো। আমি জানি আমি মেডিকেলে চান্স পাওয়ার মতো স্টুডেন্ট নই,
কিন্তু স্বপ্নে দেখেছি। জাফলং থেকে এসে প্রায় 1.5 বছর হয়ে গেছে, তুই এখনো সেখানেই পড়ে আছিস? রুদ্রের প্রশ্নে তটিনী মাথা নিচু করে পড়ল। কি জানি, জায়গাটা মনে রাখার মতো, সেজন্য হয়তো। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল। জলদি রেডি হ, কলেজে যেতে হবে তোর। নাকি আরও পড়ে পড়ে সময় নষ্ট করতে চাস? তটিনী তড়িৎ গতিতে ওয়াশরুমে চলে গেল। হাত মুখ ধুয়ে রুমে এসে জামা কাপড় চেঞ্জ করলো। রুদ্র কখন বাহিরে বাইকের চাবি হাতে দাঁড়িয়ে আছে। তটিনী ব্যাগ কাঁধে নিয়ে দৌড় দিল। নাস্তার টেবিল থেকে রোবা, নাহার ও ঈশানী চেঁচিয়ে ডাকলেন, কিন্তু সে কানে তুলল না। খেতে বসলে আরও দেরি হয়ে যাবে। তখন রুদ্র ভাই তাকে তুলে আছাড় দিতে দুবার ভাববে না, কিন্তু হলো উল্টো। রুদ্র বাইকের চাবি আঙ্গুল দিয়ে ঘোরাতে ঘোরাতে বলল, মা চেঁচাচ্ছে কেন? যা খেয়ে আয়, টেনশন করিস না, সময় মতো পৌঁছে যাবি। তটিনী বাধ্য মেয়ের মতো পুনরায় গৃহে প্রবেশ করলো। নাস্তা করে বের হয়ে রুদ্রের বাইকে চেপে বসলো। রুদ্র তার কথা রাখলো। হাওয়ার পেকে বাইক চালিয়ে তটিনীকে কলেজে পৌঁছে দিল। কলেজ গেট দিয়ে যখন রুদ্রের বাইক ঢুকলো, তখন হাঁ করে কিছু মেয়েরা তাকিয়ে রইল। তটিনী তাদের দিকে তাকিয়ে ভেঙচি কাটতে ভুলো না। রুদ্র লুকিং গ্লাসে সেটা দেখে হাসলো। বাইক সাইড করে রুদ্র তটিনীকে নিয়ে নেমে দাঁড়ালো। এটা রুদ্রের প্রাক্তন কলেজ। সে এই কলেজ থেকে এইচএসসি পাশ করেছে, সেজন্য সব কিছু জানাশোনা আছে তার। তটিনীকে নিয়ে সোজা প্রিন্সিপালের রুমে গেল সে। নিজের পরিচয় দিতেই প্রিন্সিপাল চিনতে পারলেন। রুদ্র তটিনীকে দেখিয়ে দিয়ে বলল, স্যার, ও আমার কাজিন, এই কলেজেই ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। প্রিন্সিপাল হেসে বললেন, বেশ তো। স্যার, ও একটু চঞ্চল, সেজন্য পরিচিত এটাতেই ভর্তি করিয়ে দিয়েছি। আপনারা একটু খেয়াল রাখবেন। যদিও ও অপরিচিতদের সামনে ভদ্র হয়ে থাকে, কিন্তু বলা তো যায় না, বুঝতেই পারছেন। প্রিন্সিপাল তার পান খাওয়ার লাল দাঁত বের করে হেসে সম্মতি দিলেন। তটিনী তখন রাগে ফেটে পড়বে ভাব। বের হতে রুদ্রের হাত খামচে ধরে বলল,